record is going on. Okay. সো একটু যদি ব্যাকগ্রাউন্ড চিন্তা করি, মোটামুটি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটা অ্যানালাইসিস আছে যে 2025 সালের ভিতরে প্রায় 30% অফ দি সিএসসি গ্র্যাজুয়েটস উইল বি জবলেস। তারা প্রপার জব অ্যাটেন্ড করতে পারবে না। আর আমাদের যে ফ্রেশ গ্র্যাজুয়েট আছে তার মধ্যে 80% পিপল দে ফেল ইন বেসিক কোডিং টেস্ট অর বেসিক জব ইন্টারভিউ। এবং স্টার্টিং স্যালারি এটা 2012 সালে যা ছিল, এখানে বোধহয় 1-2 বেশি হয়ে গেছে। 2012 সালে যা ছিল তা হচ্ছে 2025 সালে এসে অ্যাকচুয়ালি তার অ্যারাউন্ড 25% 30% হয়ে গেছে। এটা আমরা মোটামুটি ইন্টিমেশন ইন থেকে কিছু ডাটা কালেক্ট করছিলাম, কিছু না হিউজ ডাটা কালেক্ট করছিলাম। সেগুলো হচ্ছে জব পোস্ট প্লাস হচ্ছে বিভিন্ন এলুমনি থেকে ডাটা আদার্স সেখান থেকে। আর প্রতি বছর আমাদের প্রায় 1.5 লাখ স্কিল ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে এখনও। এই ডাটাটাও ডেইলি স্টারের একটা নিউজে আসছে। সেটার ব্যাকআপ ডাটাটা ছিল বিডি জবসের সিইওর স্টেটমেন্ট, ড্রিম 71-এর এমডি স্টেটমেন্ট এটসেট্রা থেকে। এখন কোম্পানিগুলো কিছু কিছু ক্ষেত্রে স্কিল পিপলের ল্যাকিংয়ের জন্য সাফার করতেছে। এর পিছনে বিভিন্ন কারণ আছে। প্রথমত হচ্ছে যে হাই স্কিল যে ইঞ্জিনিয়ার বা ডেভেলপার তৈরি করার জন্য যে কালচারটা, ওটা আমাদের নাই। সেকেন্ডলি হচ্ছে আমাদের যে 4500 কোম্পানি আছে, এদের ভিতরে বেশিরভাগ কোম্পানি হচ্ছে ছোটো ছোটো কোম্পানি, যারা অবশ্যই দে আর ডুইং ভেরি গুড কন্ট্রিবিউটিং টু দি ইকোনমি, বাট তাদের ওই লাক্সারিটা নাই যে একজনকে এনে ট্রেন করে তারপরে অনবোর্ড করবে। সেই লাক্সারিটা তাদের নেই। তাদের ডে ওয়ান থেকে সার্ভিস দিতে পারে এই ধরনের ইঞ্জিনিয়ার দরকার। এটা অ্যাকচুয়ালি তাদেরকে দোষ দেওয়ার কিছু নেই, এটা আমাদের ইকোনমিক সেট আপটা এরকম বা আমাদের কন্ডিশনটা এরকম একটা অবস্থানে আমরা পড়ে আছি। আইটি এক্সপোর্ট আমাদের লাস্ট ইয়ার থেকে আগের ইয়ার যদি চিন্তা করি আমাদের 19 ভাগ কমে গেছে। যদিও আমাদের দেখা যাচ্ছে যে হিউজ অ্যামাউন্ট, প্রায় সম্ভবত 500 কোটির উপরে বা 5000 কোটি, এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, 500 বা 5000 এরকম কোটির উপরে একটা অ্যামাউন্ট গভর্নমেন্টের পক্ষ থেকে খরচ করা হয়েছে ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য। বাট সেই অনুযায়ী কিন্তু আমাদের আইটি এক্সপোর্ট বা ক্যাপাবিলিটি বা আমাদের বাইরে থেকে কাজ আনার ক্যাপাবিলিটি, সফটওয়্যার কোয়ালিটি কোনোটাই ডেভেলপ করে নেই। আর আমাদের যে কারিকুলামটা আছে, মোরলেস আমাদের কারিকুলাম ইজ মোর ফোকাসড অন হায়ার স্টাডিজ। সো আমাদের ইউনিভার্সিটিগুলা পিএইচডি স্টুডেন্ট তৈরি করতে খুবই এক্সপার্ট, এবং রিসেন্টলি যে আলোচনাগুলো চলতেছে বা ইউনিভার্সিটিগুলো যেগুলোর উপরে গুরুত্ব দিচ্ছে, এভরিথিং এখনও দেখা যাচ্ছে গবেষণার জন্য অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, আদার্স এসেট এসেট্রা। এগুলো আসলে আমরা মূলত ব্রেন ড্রেনের পার্টটা আরও এক্সপান্ড করতেছি টু সাম এক্সটেন্ট, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে ওই এনভায়রনমেন্টটা তৈরি হয় না যে একটা ভার্সিটি থেকে ভালো গবেষণা করে আবার বাংলাদেশে সেই কাজে নিয়োজিত হবে। সো যেখানে আমাদের মতো দেশের জন্য হয়তো বা ভোকেশনাল স্টাডি ওয়াজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, আমাদের এই জবলেসনেস যেটা বলা হোক, আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা কমানোর জন্য, সেখানে আমাদের ইউনিভার্সিটি কারিকুলাম অ্যাকচুয়ালি এটাকে লাক্সারিয়াস বলা যায়। কারোর জন্য অবশ্যই গুড, কোনো একটা ক্ষেত্রের জন্য গুড, কিন্তু আমাদের জব মার্কেটে যে জবের অভাব বা আমরা যে ক্রাইসিসে উঠতেছি, সেই ক্রাইসিসের জন্য ইটস নট গুড। সো আমরা কি ট্রাভেলটা যেটা ফেস করতেছি, এইসব ব্যাকগ্রাউন্ড যে সিচুয়েশনের কারণে যে ট্রাভেলটা উই আর ফেসিং, প্রথমত হচ্ছে যে লো স্কিল পিপল দিয়ে মার্কেট স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। সো কেউ একজন আসতেছে, সে নর্মাল পিএইচপি, এইচটিএমএল আদার শিখতেছে বা একটা ফ্রেমওয়ার্কের কোর্স করতেছে, তাকে যদি বলা হয় কী পড়ো, হোয়াট ইজ ইউর স্কিল, আই ক্যান ডেভেলপ এ ওয়েবসাইট ইন লারাভেল, আই ক্যান ডেভেলপ এ ওয়েবসাইট ইন নোটজেস অর ব্লা ব্লা, বাট আলটিমেটলি মার্কেটের কিন্তু ওই বেসিক লেভেলের স্কিল এখন আর দরকার নাই। মার্কেটের এখন আরও বেশি পলিশড সার্ভিস দরকার, পলিশড পারফরমেন্স দরকার। যার কারণে দেখা যাচ্ছে একটা বড় সংখ্যার নন টেক থেকে যারা আসতেছে তারাও, এমনকি সিএসসি থেকে গ্র্যাজুয়েট করা স্টুডেন্টরাও, তারা লোকাল মার্কেটে ক্যারিয়ার ইনিশিয়েট করতে একটা প্রবলেম ফেস করতেছে। এবং যেহেতু একটা ডিমান্ড সাপ্লাই অ্যানোমালি তৈরি হয়ে গেছে, লাইক আমার ইঞ্জিনিয়ার লাগবে 5 জন, অলরেডি মার্কেটে 20 জন আছে। সো এইখানে অ্যাজ এ ইঞ্জিনিয়ার অর অ্যাজ এ ডেভেলপার আমাদের অ্যাকচুয়ালি বার্গেন করার কোনো সুযোগই নেই। দিনকে দিন স্যালারি কমতে থাকবে বিকজ রেডিলি অ্যাভেলেবল। তো যতদিন পর্যন্ত এই অ্যানোমালিটা ডিমিনিশ না হবে, আইদার ইঞ্জিনিয়ারের সংখ্যা কমতে হবে অথবা জবের সংখ্যা বাড়তে হবে। দুইটার মধ্যে একটা যতদিন না হবে ততদিন আসলে স্ট্যান্ডার্ডাইজেশন আমরা চাইলেও আনতে পারবো না। ততদিন পর্যন্ত স্ট্যান্ডার্ড জব পোস্ট আসবে না, জব পোস্টে স্যালারির উল্লেখ থাকবে না, ততদিন পর্যন্ত বেনিফিটস আদার্স নিয়ে, বোনাস এটসেট্রা নিয়ে কথা হবে না। একটা নন স্ট্যান্ডার্ড ম্যাল প্র্যাকটিস চলতেই থাকবে। আগে যেটা বলছি যে স্মল ভেঞ্চার ইন্টার্নশিপ বা ট্রেনিং প্রোগ্রাম, এগুলো তো অ্যাকচুয়ালি অ্যাফোর্ড করতে পারবে না। আমরা চেষ্টা করলে এটা সম্ভব না, বিকজ দে হ্যাভ দেয়ার বাজেট কনস্ট্রেইন।
স্ক্যামার তো সব সেক্টরে আছে, আমাদের সেক্টরেও আছে। সো এই সেক্টরে যে একটা আর্জেন্সি পিপল, একটা একটা ছেলে, সে গ্র্যাজুয়েশন শেষ করে আসছে, 4 বছর শেষ, মেবি সে মিডল ক্লাস থেকে, লোয়ার মিডল ক্লাস থেকে, সে এখন ফ্যামিলিকে সার্ভ করতে চায়। সো হি ইজ মোর অর লেস ডেসপারেট। তো এটার সুযোগ নিয়ে হয়তো বা কেউ কোর্স নিয়ে স্ক্যাম করতেছে, কেউ জব নিয়ে স্ক্যাম করতেছে, কেউ চাকরিতে নিয়ে 2 বছরের তার সাথে একটা চুক্তি করে ফেলতেছে, 2 বছর আগে ছাড়তে পারবে না, তাকে ঠিকমতো গ্রোথ অপরচুনিটি দেওয়া হচ্ছে না, তার প্রমোশন হচ্ছে না, এটসেট্রা নানা প্রবলেম আছে। তো যার কারণে আর একটা একটা লেভেলে বলা যায় যে এই এই জব সেক্টরে জব সিকিউরিটি প্লাস বেনিফিটস আদার দিনের পর দিন অ্যাকচুয়ালি আরও বেশি কন্ট্রাক্টেড হয়ে আসতেছে। আর প্রফেশনালিজম ইজ মিসিং, এটা শুধু টেক ইন্ডাস্ট্রিতে না, বাংলাদেশের সকল ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রফেশনালিজম মিসিং। আমাদের নেটওয়ার্কিং প্রফেশনাল না, যেহেতু আমাদের কোনো প্রসেসই স্ট্যান্ডার্ডাইজ না, সেক্ষেত্রে নেটওয়ার্কিং প্রফেশনাল হওয়ার কোশ্চেনই আসে না। Recording is on. ইট ইজ মোর লাইক, কী বলা যায় এটাকে, বলা যায় যে ইট ইজ মোর লাইক ভাইয়া কালচার একটা চলে আসছে, যার কারণে উই আর মোর ডিপেন্ডেন্ট অন পার্সন দেন উই আর ডিপেন্ডেন্ট অন দ্য প্রফেশনালিজম। সো আমি একজনের কোয়ালিটি, স্কিল এবং তার পার্টিসিপেশনের উপর ডিপেন্ড না করে আমি মোর অর লেস তার ইন্ডিভিজুয়ালিজমের উপরে ডিপেন্ড করতেছি, উইচ ইজ ভেরি রিস্কি অ্যান্ড উইচ ইজ নট এ গুড থিং। এটা কখনো ওভারঅল গ্রেটার বেনিফিট নিয়ে আসে না। তো কারেন্টলি এই প্রবলেমগুলোকে কেন্দ্র করে বিজনেস চলতেছে। সো এভরি বিজনেস সলভ সাম কাইন্ড অফ প্রবলেম, কোনো না কোনো একটা ডিমান্ডকে সার্ভ করে বলেই সেটা একটা বিজনেস। তো মেইন মানে একটা বিজনেস দুইভাবে অপারেট করতে পারে। এক নম্বর, দেয়ার ইজ এ প্রবলেম, ইউ আর কন্টিনিউয়াসলি মেকিং মানি ফ্রম ইট। আরেকটা বিজনেস হইতে পারে যে একটা প্রবলেম আছে, সেটা থেকে আমরা উই আর মেকিং মানি অ্যান্ড অলসো প্রবলেমটাকেও আমরা অ্যাড্রেস করতেছি, প্রবলেমটা পর্যন্ত আমরা রিচ করতেছি। তো আমি যখন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে একটু বীতশ্রদ্ধ হয়ে যায় এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি, ওই টাইমে আই ওয়াজ লুকিং ফর জব, আই ওয়াজ ডেসপারেট অ্যান্ড সেই সময় আমার মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ হয়। তখন আমাদের কাছে আমার কাছে এবং মারুফ ভাইয়ের কাছে দুইটা জিনিস ছিল বা দুইটা চিন্তাভাবনা ছিল। এক নম্বর তো যে আসলে কী করা যায়, 2 নম্বর আমাদের মনে হচ্ছিল যে আমাদের পোটেনশিয়াল অনুযায়ী উই ক্যান ডু সামথিং দ্যাট ইজ মোর দেন 9 to 5 জব। এর বাইরেও আমাদের কিছু করার আছে, যেহেতু আমাদের একটা গুড ব্যাকগ্রাউন্ড আছে এবং নিজেদের উপর একটা কনফিডেন্স ছিল। সো কী করতে পারি চিন্তা করতে করতে আমাদের মনে হয় যে এই সেক্টরটাতে আমাদের কাজ করার সুযোগ আছে। সো ইট ওয়াজ নট লাইক আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দি সোসাইটি, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দি ইন্ডাস্ট্রি বা কমিউনিটির অনেক ভালো করতে চাচ্ছি আমি, এরকম নট লাইক দ্যাট। আমরা আমাদের জন্যই, আমাদের যে থট প্রসেস ছিল সেটাকে স্যাটিসফাই করার জন্যই খুঁজতে থাকি কোন এরিয়াতে কাজ করা যায়। যেহেতু আমরা টেক বিষয়ে পড়াশোনা করছি, টেকেই কাজ করি, তো আমাদের মনে হয় যে এই এই এরিয়াতে দেখি যে কোথায় কাজ করা যায়। তখন আমাদের অ্যানালাইসিসে বা আলোচনায় একটা জিনিস প্রতীয়মান হয় এবং আমরা কিছু ডাটা কালেক্ট করেও দেখি যে অ্যাকচুয়ালি দিস ইজ এ প্রবলেম। এখানে কানেক্টিংটি ডট হচ্ছে না, সবাই প্রবলেম নিয়ে কাজ করতেছে, কিন্তু রিয়েলি প্রবলেমটাকে ডিমিনিশ করার যে ওয়ে, সেইটাতে কেউ যাচ্ছে না। মোস্টলি দে আর মেকিং জাস্ট বিজনেস। সো যদি চিন্তা করি, আমি একজন এনথুজিয়াস্ট যে টেক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চাই, কারেন্টলি যেটা হচ্ছে যে ইউনিভার্সিটি তো তাদের যে পড়াশোনা সেটা চালাচ্ছে, তার পাশাপাশি সাম ইয়াং টিচার্স এবং সিনিয়র্স এলুমনি গ্রুপস যারা আছে, তারা কোডিং ক্লাবগুলোতে ব্যাপক একটা সাপোর্ট দেয়। আমি যদি আমার অ্যালমা ম্যাটারের কথা বলি, কুয়েটে, সেখানে কোডিং ক্লাব জিপসি নামে একটা আছে, ইটস ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি গুড। অবশ্যই অন্যান্য ভার্সিটিগুলোতেও আছে, আই এম হোপফুল। তো কোডিং ক্লাবের ভিতর দিয়ে সাকসেসফুলি যারা মুভ করে, তারা সাধারণত কন্টেস্ট প্রোগ্রামে খুবই ভালো হয়। সেখান থেকে দেখা যায় 1-2জন বড় ফ্যাঙে তারা ল্যান্ড করছে, বাকিরাও মোটামুটি বাংলাদেশের ভালো ভালো যেসব কোম্পানিতে আছে মোটামুটি ল্যান্ড করতে পারে, কেউ যদি মানে লেগে থাকে আর কি, প্রোভাইডেড দে আর অ্যাক্টিভ। এর বাইরে যারা আছে, অনেকে আছে, এখন কোডিং তো নট এভরিবডিজ ফুড, সবাই একদম কন্টেস্ট প্রোগ্রামার হইতে পারে না। কেউ কেউ আছে যে অ্যালগোরিদমের ডাটা স্ট্রাকচারে ভালো, ইয়েট তারা কন্টেস্ট প্রোগ্রামিং করে না। আমি নিজেও কন্টেস্ট প্রোগ্রামিংয়ে হ্যাবিচুয়েটেড না। তারা তখন যদি হায়ার স্টাডিজে যায়, হায়ার স্টাডিজে গেল বা আদার তারা সরকারি চাকরিতে গেল, যদি না যায়, দেশের বাইরে যদি না যায়, তাহলে তাদের জন্য কিন্তু লোকাল জব। তো লোকাল মার্কেটে আমাদের প্রায় 62% পিপল কাজ করে বাংলাদেশে, যারা সিএসসি গ্র্যাজুয়েট হিস্ট্রিতে যারা বেরোয় আসছে, তারা মোটামুটি 62% দে গো ফর লোকাল ইন্ডাস্ট্রি। তো
এখন যেটা ওয়ে হচ্ছে যে লোকাল ইন্ডাস্ট্রিতে কেউ যদি নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী যাবে, অনেকেই তো যাচ্ছে। সবাইকে যে কোর্স করতে হবে, প্রোগ্রাম করতে হবে এমন কোনো কথা না। মোস্টলি পিপল আর ক্যাপাবল, তারা নিজেরাই যাইতে পারে। এখন কেউ যদি মনে করে যে না, আমার কাছে এনাফ সময় নাই বা আমার প্রসেসটাকে আরও ইজিয়ার করা দরকার, তখন তারা কোনো না কোনো কোর্স বা প্রোগ্রামে জয়েন করে। তো কারেন্টলি যে প্রোগ্রামগুলো অপারেট করে মোরলেস সবগুলোই কাজ করে বেসিক কোর্সেস নিয়ে এবং লিমিটেড একটা ফ্রেমওয়ার্ক নলেজ নিয়ে। লাইক কেউ লারাবেল নিয়ে কাজ করতেছে, কেউ মার্ন নিয়ে কাজ করতেছে, কেউ দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। এটা জাস্ট আমি বলতেছি যে মোস্ট অফ দেম, নট এভরি ওয়ান। তো এই লিমিটেড ফ্রেমওয়ার্ক নলেজটার কারণে যেটা হচ্ছে যে তাদের বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজ অ্যান্ড প্রসেস অ্যাসেটটা সম্পর্কে নলেজ খুব কম, যেটা দিয়ে হয়তো বা লামসাম জবে জয়েন করা যাচ্ছে, ইমিডিয়েটলি শুরু করা যাচ্ছে। কিন্তু আলটিমেটলি আমি যখন গ্রোথের চিন্তা করব, সেখানে ল্যান্ড করা টাফ হয়ে যাচ্ছে। হোয়াই? কারণ আমি যখন শুধুমাত্র লারাভেল পারি এবং আদার্স বিষয়াদি নিয়ে আমার তেমন কোনো নলেজ নাই, আদার টেকনোলজিক্যাল টুল নিয়ে নলেজ নাই, প্রসেস নিয়ে নলেজ নাই, ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্কিং এটসেট্রা নলেজ নাই, এবং আমার কমিউনিকেশন স্কিল, বিহেভিয়ারাল স্কিল এটসেট্রাতেও ল্যাকিংস আছে, তখন দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশে যে কোম্পানিটা জয়েন করতেছি সে তো আমাকে এই ধরনের সুবিধা দিচ্ছে না। সে হয়তো বা কোড ক্যানিয়নের প্রজেক্ট করে, সে হয়তো বা থার্ড পার্টির প্রজেক্ট করে, সে হয়তো বা লো বাজেট প্রজেক্ট করে, তাড়াতাড়ি ডেলিভারি দিতে চায়। কোম্পানির ওই লাক্সারিটা নাই যে আমাকে গুড ইঞ্জিনিয়ারিং শিখাবে বা আমাকে প্রিপেয়ার করবে ফর হায়ার জাম্প। তো তখন কিন্তু আমরা একটা গ্রোথ স্টাকে চলে আসতেছি, আমাদের আর গ্রোথ হচ্ছে না। এই ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের বড় একটা সংখ্যক মিড এবং জুনিয়র লেভেলে, জুনিয়র বলতে 1 থেকে 3 বছর, 4 বছর, মিড 4 থেকে 6 বছর এরকম যদি ধরি, বা 4 থেকে 8 বছর এরকম, মিড এবং জুনিয়র লেভেলে গিয়ে আমরা একটা গ্রোথ ক্রাইসিসে ভুগি। পরবর্তীতে কী শিখতে হবে, কী শিখলে আমি বেটার জব পাবো, কী শিখলে আমি বেটার কোম্পানিতে চাকরি করতে পারবো, কী শিখলে আমি দেশের বাইরে অ্যাপ্লাই করতে পারবো, রিমোট জব অ্যাপ্লাই করতে পারবো, এই নলেজটা অ্যাভেলেবল না। এভরিবডি ইজ কনফিউজড হোয়াট টু ডু নেক্সট, হোয়াট টু ডু নেক্সট। এছাড়া সিনিয়র পিপলও যখন অ্যাকচুয়ালি রিমোট বা গ্লোবাল পজিশনে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন প্রসেস তো একটা আলাদা আছেই, তার সাথে অ্যাকচুয়ালি লোকাল বা গ্লোবাল এরিনাতে কী ধরনের স্কিল এক্সপেক্টেড, তার কাছ থেকে কী ধরনের বিহেভিয়ার কালচারাল ফিট এক্সপেক্টেড, কমিউনিকেশন স্কিল কী ধরনের এক্সপেক্টেড, এগুলো নিয়েও আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইঞ্জিনিয়ারদের ভিতরে ব্যাপক একটা নলেজ গ্যাপ আছে। সো মোরলেস দেখা যাচ্ছে যে আমাদের কারেন্ট যে প্রসেস, এই প্রসেসটা খুব একটা প্রবলেম, যে মেইন প্রবলেম আমাদের দিনকে দিন যেটা বেড়েই যাচ্ছে অ্যাকচুয়ালি, যে স্যাচুরেটেড মার্কেট, ডিমান্ড কম, জব সিকিউরিটি দিন দিন কমতেছে, এটাকে খুব বেশি একটা টাচ করতে পারতেছে না। তো এটাকে যদি আমরা টাচ করতে যাই, তখন আমাদের মনে হয়েছে যে একটা সিঙ্গেল সলিউশন বা একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম কখনো এই প্রবলেমগুলোকে সলভ করতে পারে না। এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমাদের মাল্টিপল সাব ইন্ডাস্ট্রি দরকার। হয়তো বা তাদের মাদার প্যারেন্ট কোম্পানি এক হইতে পারে, বাট দে নিড টু অপারেট ইন্ডিপেন্ডেন্টলি। তো তখন আমাদের মনে হয়েছে যে আমাদের এমন একটা এন্টিটি দরকার যেটা একই সাথে অপরচুনিটি ক্রিয়েট করবে, ইন্ডাস্ট্রি রেডি ফ্রেশার তৈরি করবে, স্কিল এলিভেশনে সাহায্য করবে মিড এবং জুনিয়র লেভেলদের, এবং কানেক্ট দি ডট, এমপ্লয়ার এবং এমপ্লয়িকে কানেক্ট করে সেখানে একটা স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে আসবে, কারেন্ট যে প্রসেসগুলো আছে সেগুলোকে সাপোর্ট করবে এবং আমাদের অপরচুনিটি ইনক্রিজ করবে। এখন ক্রিয়েট অপরচুনিটি বলতে আসলে কী বোঝাচ্ছি? ক্রিয়েট অপরচুনিটি মানে গ্লোবাল মার্কেট ট্যাপ করতে আমাদের লোকাল ইঞ্জিনিয়ারদেরকে সাহায্য করা, তাদের স্কিল এলিভেশনে সাহায্য করা। ইন্ডাস্ট্রি রেডি ফ্রেশার মানে ফ্রেশারদের জন্য এমন কোনো প্রোগ্রাম নিয়ে আসা যেটা হচ্ছে ফ্রেশারদেরকে ডে ওয়ান থেকে ইন্ডাস্ট্রিতে বা একটা কোম্পানিতে সার্ভ করার জন্য ক্যাপাবিলিটি বা কম্পিটেন্সি অ্যাভেল করতে সাপোর্ট দিবে। তো এটা কেন দরকার? এটা দরকার কারণ আমাদের যে কারেন্ট এডুকেশন সিস্টেম আছে, এইটাকে অ্যাকচুয়ালি ওই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ সময় দরকার, যে পরিমাণ প্রোটোকল তৈরি করা দরকার, আলোচনা দরকার, এটসেট্রা এটসেট্রা, সেটা সেটা আসলে করতে গেলে ইটস আ লং প্রসেস। এবং আমি প্রপোজাল দিব, সেটা যে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে বা কনসার্ন পিপল অ্যাকসেপ্ট করবে, সেটার কোনো গ্যারেন্টি নেই। সো উই হ্যাভ টু বিল্ড সেপারেট এন্টিটি, যাকে এই দায়িত্বটা, এই ফিনিয়াসের দায়িত্বটা যাকে নিতে হবে। এলিভেট স্কিল তো এটা মোটামুটি আমরা যে স্কিল এলিভেশন প্রোগ্রাম করতেছি মোরলেস এটাই। কারেন্টলি আমরা ব্যাক এন্ড নিয়ে করতেছি, সামনে আমরা ফ্রন্ট এন্ড নিয়ে করবো, ডাটা সায়েন্স নিয়ে করবো। ইটস বেসড অন রিসার্চ, যখন যেটা ডিমান্ড মার্কেটে আসবে সেটাকে আমরা ট্যাপ করার ট্রাই করবো। আর কানেক্টিভিটি ডট মূলত দেখেন, আপনি যখন বাংলাদেশে এখন জব খুঁজতে যাবেন, বাইরে যখন জব খুঁজতে যাবেন, বা কোনো কোম্পানি যখন একজন ভালো ইঞ্জিনিয়ার খুঁজতে যায়, আমাদের কোনো কম্বাইন্ড নেটওয়ার্কিং নাই, আমাদের কোনো কম্বাইন্ড প্লেস নাই যেখানে গেলে ইউ ক্যান ফাইন্ড স্ট্যান্ডার্ড প্রসেস, আমাদের কোনো ভালো ভেটিং প্রসেস নাই। হায়ারিং ইজ অ্যান এক্সপেন্সিভ থিং, বাট অনেক কোম্পানি সেটা হয়তো বা চিন্তাই করে না। আমি আমার ডেভেলপারকে 10 দিন 5 ঘন্টা 3 ঘন্টা করে বসায় রেখে ইন্টারভিউ নিয়ে আসছি,
তো কতক্ষণ আমার আসলে ডেভেলপার আওয়ার নষ্ট হচ্ছে এটা আমরা চিন্তা করি না, বাট হচ্ছে। তো এই জিনিসগুলা কোম্পানিকে এবং যারা জব সিকার তাদেরকে এডুকেট করা, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা এবং এই প্রসেসটাকে স্ট্রিমলাইন করা যত দূর সম্ভব। হয়তো বা এখন 100% বা 99% স্ট্যান্ডার্ডাইজ না, আমরা হয়তো বা প্রথম 5 বছরে 10 বছরে 5%কে স্ট্যান্ডার্ডাইজ করতে পারলাম, তারপর হয়তো বা 7%কে পারলাম, পুরোটাই যে স্ট্যান্ডার্ডাইজেশনে চলে আসবে এরকম না। তো দিস ইজ দি মোর অর লেস আওয়ার মোটিভেশন। তো স্কিল এলিভেশন প্রোগ্রামটা আসলে কি, প্রথমেই বলে নিই, আমরা কোনো কোর্স না, মানে কোনোভাবেই কোনো কোর্স না, বিকজ কোর্সেস আর লাইক ইউ এক্সপেক্ট যে আপনাদেরকে শেখানো হবে হাতে কলমে এটসেট্রা এটসেট্রা। আমরা হাতে কলমে শেখানোতে বিশ্বাসী না। 2 নম্বর হচ্ছে যে আমরা এনেবল করার ট্রাই করি, শুধুমাত্র নলেজ ট্রান্সফার করে লাভ নেই। ধরেন আমি আমার 6 বছরের 7 বছরের ক্যারিয়ারে বা মারুফ ভাই তার 10 বছরের 12 বছরের ক্যারিয়ারে আমরা যা শিখছি সেটুকুই আমরা ট্রান্সফার করতে পারবো, বাট আমরা কতটুকু শিখছি, হয়তো বা যদি নলেজ হয় 100, তার ভিতরে আমরা হয়তো বা 0.5% আর 1% জানি অ্যাট বেস্ট। মারুফ ভাই হয়তো বা আমার থেকে 0.5% বেশি জানে। এটা তো এনাফ না। এটা জাস্ট আপনাকে একটা এলিভেট করে একটা পর্যায়ে নিয়ে যাবে। কিন্তু আমার নলেজটুকু জেনে আপনার লাভ কি? আপনার কোনো লাভ নাও হতে পারে, ইউ মে গেট জিরো বেনিফিট। আমি যা জানি সেটা জেনে আপনার কোনো লাভ নাও হতে পারে, বিকজ স্টিল নাও আমি অ্যাপ্লাই করলে, আমি তো 5টা জায়গায় অ্যাপ্লাই করলে আমি তো 3টা জায়গায় রিজেক্টেড হবো, 2টা জায়গায় হয়তো অ্যাকসেপ্টেড হবো। সো জাস্ট গেটিং মাই নলেজ ইজ নট এনাফ, ইউ হ্যাভ টু বি এনেবলড। কি এনেবলড? আপনার লার্ন করার ক্যাপাবিলিটি গ্রো করতে হবে, আপনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি ইনক্রিজ করতে হবে, আপনার কালচারাল বিহেভিয়ারাল কমিউনিকেশন ক্যাপাবিলিটি বাড়াইতে হবে। আমার এই এলিভেশন প্রোগ্রামে বা আমাদের এই এলিভেশন প্রোগ্রামের পরে কী করতে হবে, কী না করতে হবে, কোন স্কিল গেইন করতে হবে সেটা যাতে আপনি নিজেই বুঝতে পারেন। একটা জিনিস সার্চ দিয়ে বের করে সেটা সলিউশন করা, ডিসিশন মেক করা, অনেকগুলো অপশনের ভিতরে কোন সলিউশন আপনি নেবেন, এই ক্যাপাবিলিটি, এই কম্পিটেন্সি আপনার ভিতরে আনতে হবে। শুধুমাত্র নলেজ ট্রান্সফার ইজ নট এনাফ। আর আমরা হচ্ছে ডাটা ড্রিভেন, ডাটার উপরে আমরা কাজ করি। সাধারণত আমরা হাইলি ওপিনিয়নেটেড। সো আমরা কোনো একটা বিষয়ে আমাদের কোনো ধ্যান ধারণা আছে, আপনি যদি সেটাকে চেঞ্জ করতে চান, ইউ হ্যাভ টু গিভ ডাটা। তবে আমাদের প্রোগ্রামটা অ্যাডাপ্টিং, লাইক কালকে যদি ব্যাক এন্ড প্রোগ্রামিংয়ে সামথিং এলস আসে, নট দ্যাট আমরা 1 বছরের জন্য যেটা প্ল্যান করে রাখছি সেটাই হবে। নতুন কোনো টেকনোলজি, সেটা যদি ডিমান্ড বেড়ে যায়, আমরা সেটাকে ইনকর্পোরেট করব। আবার কোনো টেকনোলজি বা কোনো টুলিং যদি দেখা যায় অবসোলেট হয়ে যাচ্ছে, আমরা সেটাকে ডিসকার্ড করব। ওই প্রসেসটা আছে। অলসো আমাদের যে লার্নাররা আছে তাদের স্পিড পেসের উপরে ডিপেন্ড করেও আমরা অনেক সময় আমাদের কন্টেন্ট আদার্স আপডেট করি। যেমন আমাদের ব্যাকএন্ড প্রোগ্রাম 1-এ ছিল, অনেকেই ইন্টারভিউ প্রসেসের ভিতরে যাচ্ছিল, তখন আমরা কিছু ইন্টারভিউয়ের জন্য কিছু টপিককে আলাদা করে একটা ওয়ার্কশপ আগায় নিয়ে আসি। সো আমাদের মোস্টলি ওয়ার্কশপ বুটক্যাম্প টাইপই হবে। আমরা কিছু ওয়ার্কশপের আগে কিছু পারসেপশন বিল্ডে ট্রাই করবো, কিছু কথা বলবো, কিছু নলেজ ট্রান্সফার করবো। আফটার দ্যাট উইল ডু সামথিং, উইল সলভ এ প্রবলেম। এবং সেই প্রবলেমটা এমন না যে আমি করতেছি, ইউ উইল কোড উইথ মি। সেই প্রবলেমটা ইউ উইল হ্যাভ টু সার্চ অন গুগল, আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো জায়গায় আটকে যাবেন, ইউ উইল আস্ক কোয়েশ্চেন, আমরা সেটার কীভাবে ছাড়াবেন বা কী করবেন সেটা সম্পর্কে আমরা সাজেশন দিব, বাট কমপ্লিটলি বেবি ফিড এটা হবে না। এটার উদ্দেশ্য হচ্ছে যে গ্র্যাজুয়ালি আপনি আসলে অ্যাডাপ্ট করবেন এই ক্রুশিয়াল সিচুয়েশনে, যে ইউ নিড টু সলভ এ প্রবলেম ফার্স্ট, বাট সেটার ক্ষেত্রে আপনি জাস্ট সাজেশন ডিরেকশন পাবেন, বাট কমপ্লিট সলিউশন পাবেন না। সেই জায়গায় আপনি কীভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্স থেকে ডাটা এনে একত্র করে ইউ বিল্ড ইউর ওন সলিউশন। অ্যান্ড আমরা প্রফেশনালিজমের একটা কালচার এস্টাবলিশ করতে যাচ্ছি। আপনারা দেখছেন আমাদের কমিউনিকেশন চ্যানেলগুলো যদিও ভেরি মাচ ক্যাজুয়াল, বাট আমরা যে স্ল্যাকে যে কমিউনিকেশনটা করবো আমাদের প্রজেক্ট করতে গিয়ে, সেটা টোটালি প্রফেশনালিজমের উপরে হবে। অলরেডি আমরা ইংলিশের উপরে একটা খুবই সরল একটা প্রসেস চালু করছি ইংলিশ প্র্যাকটিসের জন্য। আশা করি সবারই কিছুটা হলেও উপকার হচ্ছে। এর সাথে ওই আমরা ডিসকর্ডে যে চ্যানেল করছি কমিউনিকেশনে, সেখানে অ্যাসিনক্রনাস কমিউনিকেশন, এক্সপেকটেশন, আদার প্রফেশনালিজমের ট্রেট, এগুলো নিয়েও আলোচনা হবে, প্র্যাকটিস হবে। আর আমরা তো সবসময় ফিডব্যাক এবং অ্যাডাপ্টেশনের জন্য ওপেন আছি। সো ইফ ইউ ফেস এনি প্রবলেম, ইফ ইউ থিঙ্ক আমাদের কোনো প্রসেসকে আপডেট করা যাবে, আপনারা জানেন আমরা প্রফেশনাল বা আমরা খুব এস্টাবলিশড কোনো প্ল্যাটফর্ম নাই আমাদের। উই আর এ স্মল টিম, উই আর হাইলি আন্ডারস্টাফড। সো সব কিছু মিলে যদি আপনাদের মনে হয় কোনো কিছু ইমপ্রুভ করার কোনো আইডিয়া আপনাদের কাছে আছে, ইউ ক্যান জাস্ট গিভ আ সাজেশন অন দি চিটচ্যাট গ্রুপ। আমরা সেটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো, যদি সেটা ইফ ইট ব্রিংস গ্রেটার বেনিফিট টু দি প্রোগ্রাম। তো আমার পক্ষ থেকে মোটামুটি এটুকুই ছিল। নেক্সট আমি মারুফ ভাইয়ের কাছে ফ্লোরটা দিব। মারুফ ভাই। Assalamu alaikum, everyone. My name is Masur Rahman Maruf. I am living abroad.
So thank you everyone for joining. Yeah, it is. I see 82 people, 81 people joined. I think this is by any standard, it's a great number actually. But yeah, so Jahan pretty much covered everything, and I will also reiterate the same thing. We don't think ourselves as an expert, but we believe over last decade we got some idea all across the different job experience or in life experience. We can share that with you. And obviously, there are some basic standards all across. Whether you work on Bangladesh or you go Europe, Australia, US, Canada, anywhere, those standards are all standards. These are best practices. Maybe, as Jahan mentioned, our school system is not focusing on more on vocational side. This is more on academic side. So that's why somehow things are getting skipped or getting dropped. And also, we don't have a culture of job club or career counseling. So we, when we go to the colleges or universities, we have one mindset. After graduating, we figure out, okay, whatever we learned doesn't make sense. It's a complete new world. And unfortunately, there's a big disconnect. And meanwhile, while we figure out after graduation and job industry, already we lost a couple of years there as well. So this is a major cultural or mind, like psychological or mental setback we have. We cannot fix everything, but at least if you are here, at least you are understanding there is a challenge and you are trying to sort the challenge out. So thank you very much for the first step. I saw one question about why intimation name was chosen. So the word intimation means the action of making something known. More, if I elaborate, it's action of making something known in an indirect way. So that's why we put it as intimation. So we are trying to make a cultural change or some change in the industry. But again, we cannot, if it was in a government push, it was a direct. So we are trying to change people that will change the culture. That's why the name is Intimation. Uh, okay, and I think that's the one question I saw. Somehow it got lost into the messages, and I thought of answering it. The question was asked by Sheum. I'm not sure how you pronounce it. I don't want to butcher it, but that's the name I saw. I Sheum. think Siam. Siam. Okay. Okay. So thank you for the question. Or yeah, and I think these are the major things. And second thing is another thing, as Jan mentioned. It should we are very opinionated, and you should not be happy with your random answer. If you are not content, you should not let it go. You should ask question until you are happy. You will see the same attitude or behavior from us as well. You should, you are, and you have to be, I always say the same thing for it to everyone. You have to be selfish. You are coming here and you need to have a mindset, okay, I want to get something out of it. Uh, if you expect someone will come and make you eat and digest everything, it will not work. I'm really sorry, it doesn't work that way. If somebody is saying that thing, I really don't agree. It has to be you who needs to make the effort. It needs to be you who need to make things work. And after, for example, after the completion of this curriculum or whatever we are trying to show, if you suddenly got a job on Google, I am telling you upfront, we have nothing to do with it. It is all you who made it work. And you will also not hear us saying, okay, from here, this XYZ was with us, and after that, he got a job in Google. You'll never hear us from any of these conversations. And we really don't believe in that perspective as well. So, overall, it is you who make the difference in good way, bad way, or whatever way. So, you need to think on what you expect. You want to, if you are happy with your current life, perfect, nothing wrong. If you want to improve your life, improve your career, or if you want to think yourself 5 years from now somewhere else, it's up to you. It's always on you, nothing on us or anybody else, right? Yeah, that's a couple of things. I don't think I'm missing anything, Jahan, right? Yeah. Right. So yeah, sure. Thank you very much again. Thanks for joining. And yeah, you may find my conversation a bit weird, but that's how
pretty much I am, but we are also like that. To be honest, Jahan is also like that. Very straightforward. It should be straightforward. I believe that way. Okay, there is a question. Well, if আচ্ছা I ভাইয়া, ask, how do you differ মারুফ yourself ভাই, from traditional? আমরা একটু Yeah, শাহরিয়ার কবির ভাইয়ার থেকে শুনে তারপরে কোশ্চেন অ্যান্সারে চলে যাই। yeah, sure, that will be fine. ওকে, Yes, ওকে, Siam will come back. ওকে। তো আহ, শাহরিয়ার কবির ভাইয়াকে ফ্লোর দেওয়ার আগে একটু বলি, ভাইয়া আমাদের বেশ সিনিয়র এবং ভাইয়া হচ্ছেন মানে আমাদের যে মিটিং প্ল্যাটফর্ম এবং আমাদের যে ক্লাউড প্ল্যাটফর্ম সেটাকে ফ্রি অফ চার্জ ফ্যাসিলিটেট করতেছেন ভাইয়াই। অনেকে ওই আরডিপি দেখার পরে বলছিলেন এটা কে সেট আপ করছে, কীভাবে সেট আপ করছে। সো শাহরিয়ার ভাই ইজ দি ম্যান যে এই পুরো প্রসেসটা সেট আপ করছে। অ্যান্ড আমি আসলে ভাইয়ার প্রশংসা এগুলো কিছু করব না। আপনারা তার সাথে লিঙ্কডিনে বা ফেসবুকে কানেক্টেড হয়ে ইফ ইউ ক্যান গেট সামথিং ফ্রম হিম, আপনারা ওই নেটওয়ার্কিংটা করে তার থেকে যেটা পাওয়ার সেটা নিয়ে নেবেন। ভাইয়া যদিও সবসময় লুকায় থাকতে চায়, তো আপনারা তাকে লুকায় থাকতে দিয়েন না। তো ভাইয়ার কাছ থেকে আমরা একটু জানতে চাবো, যেহেতু তার লং এক্সপিরিয়েন্স, আমাদের আসলে নিজেদের কীভাবে গ্রো করা উচিত। স্পেশালি আমি তো এখন যুবক থেকে বৃদ্ধের দিকে যাচ্ছি। সো সবাই মোটামুটি আমরা মিড লেভেল থেকে সিনিয়র লেভেলের দিকে যাচ্ছি। তো ভাইয়া যদি তার এক্সপিরিয়েন্স প্লাস সাজেশন এভরিথিং আমাদের সাথে শেয়ার করেন। আর আরেকটা জিনিস হচ্ছে, ভাইয়াকে আমরা একটু পরে পাইছি। শুরুর দিকে পাইলে তার হাতে পায়ে ধরে যেভাবে হোক আমি ইন্টিমেশন ইনকের সাথে কানেক্ট করতাম, কিন্তু অনেক পরে ভাইয়ার সাথে আমার এক কানেকশন হয়। এবং গুড থিং ইজ দ্যাট আমাদের যে ইন্টিমেশন ইনকের যে মেন্টালিটি, সার্টেন থিংয়ে আমরা বিলিভ করি না, সার্টেন থিংয়ে আমরা হাইলি ওপিনিয়নেটেড। ভাইয়াও সেরকম আর কি, সে যেটা বিলিভ করে সেটা থেকে উইদাউট প্রোভাইডিং এনাফ ডাটা তাকে কোনোদিন বের করা যাবে না। সো ভাইয়া, Hello, assalamu alaikum. Can you hear me? শুনতে পারছি ভাইয়া। আপনারা শুনতে পাচ্ছেন পরিষ্কারভাবে? I have a little issue with my জি microphone. জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা। Yes, sure, ভাই। হ্যাঁ, আমার আব্বু আম্মু আমাকে ছোট একটা নামে ডাকে। নামটা বলা একটু ডিফিকাল্ট, জয়, বুঝতেই পারতেছেন। And I am also known as Broken Arrow over some social platforms. তো জাহান বলছে সে বৃদ্ধির দিকে আগায় যাচ্ছে। সে অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছে যে আমি নাই in comparison to his condition. আপনাদের সবার সাথে এখানে থাকতে পেরে আই এম ভেরি এন্টারটেইনড। তো আমি আজকে একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়েছি। সেটা হলো যে মানুষের ২ টা জিনিস আমি কখনো বিশ্বাস করি না। সেটা হলো মুখ আর একটা হলো কান। এই ২ টার কোনো বিশ্বাস নাই। সো আমি যা বলতে চাচ্ছিলাম এগুলি আমি অলরেডি একটা অনলাইন ছোট্ট একটা রাইট আপ আমি তৈরি করছি, অ্যান্ড আই এম গোইং টু শেয়ার দিস থিং উইথ জাহান। So he could share his screen with this write up that would actually describe whatever I have in my mind and whatever I wanted to say. Is that okay? পারফেক্টলি ফাইন ভাইয়া। Let me share with you so you can display the screen. And if anyone has any question, I can actually answer. Okay. Are you sharing over? You are sharing over Facebook? Jahan, I shared the link with you over your messenger. Yeah, got it. Okay. আচ্ছা, আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান প্লিজ বি অডিবল, কারণ চ্যাট স্ক্রিনটা আমার এখানে ওপেন নাই। আচ্ছা, তো এটা প্রেজেন্টেশনটা এইভাবে দেওয়ার পিছনে একটা যুক্তিসঙ্গত কারণ হলো যে আমরা ইউজুয়ালি কমিউনাল মিটিং গুলিতে উই আর মোর ইগার টু সে হোয়াট আই অ্যাম, হোয়াট আই ডু অ্যান্ড হোয়াট ইজ মাই ইমেজ, বাট আই ওয়ান্ট টু বি অবজেক্টিভ দেন বিকাম সাবজেক্টিভ। ইন দিস কেস আপনারা এখানে অনেকেই আছেন, সো আই ডিসাইডেড টু অ্যাড্রেস দ্য কোয়েশ্চেন্স ডিরেক্টলি, মানে in order to save time. So the write up is in the form of questions. I just tried to intercept what you could ask and what could be the probable answer. So first, হ্যাঁ, এটা কি read একজন out? ক্যান্ডিডেটের পার্সপেক্টিভ থেকে
I wanted to make this question যে আমি যদি আজকে অন্যদের জায়গায় থাকতাম and আমার জায়গায় যদি এরকম কোনো লোক থাকতো who is taking question and trying to answer, so what I would ask, that's how. So you can just read out and you can explain from your own mind. It's very generic. Okay. So firstly, what should I do? The answer is Yes. depends on what I can do. Exactly. So what I can do, the answer is what did I learn? Yeah. Secondly, what Yes. should I learn? So what should I Yes. learn? Basically, I should learn whatever the market wants. So যদি যেটা ডিমান্ড আছে আমি সেটাই তো শিখবো, এবং Exactly. সেটা সাস্টেনেবল কিনা। আজকে একটা নতুন টেকনোলজি আসছে, সেটা কতদিন থাকবে বা সেটার ভবিষ্যৎ কী। আমি একটা প্রোডাক্ট বানাবো, সেটাও সাস্টেনেবল হবে কিনা, আদার্স বিজনেস সাস্টেনেবল হবে কিনা, সেটাও আমাকে চিন্তা করতে হবে। দেন হোয়াট ইজ দি ক্যাপাসিটি লাইফ এক্সপেকটেশন, এটা তো আমি বুঝতে পারতেছি না। মানে এটা হলো let's say for example এই মুহূর্তে একটা খুব ডিমান্ডিং টেকনোলজি, সেটা আমি গ্র্যাব করার চেষ্টা করলাম, অনেক কষ্ট করে আমি শিখলাম, বাট এটার লাইফ সাইকেল, এটার এক্সপেক্টেন্সি কতটুকু। অর্থাৎ আমরা যেমন বেঁচে থাকি 70 বছর পরে মারা যাই, সো এই 70 বছরে আমার যে নলেজগুলো এগুলো যদি আমি পিছনে রেখে যেতে না পারি, তাইলে এই নলেজটার দাম নাই, এটা আমার সাথে কবরে গেল। সো হোয়াট এভার আই এম স্কিল সেট অ্যান্ড এক্সপার্টিস আই এম গ্রোয়িং, এইটার যে টার্গেট মার্কেট, এটার যে টার্গেট গ্রাউন্ড, সেই গ্রাউন্ডের লাইফ কতটুকু সেইটা আপনাকে বুঝতে হবে। সো যদি 10 বছর পরে 5 বছর পরে আপনি ধরেন যে লেটস সে ফর এক্সাম্পল হিউম্যান কল সেন্টার, এটার জন্য আপনি খুব প্রিপারেশন নিলেন, পয়সাপাতি এবং এনার্জি অ্যান্ড এফার্টস খরচ করে, টাইম খরচ করে, you came to a standard, and then all of a sudden after 6 years or 7 years or 5 years, you just discovered the market has become just abolished due to the AI and other automated things. So it's a total loss. Okay. Now, what do I want? What is my motivation? Of course, money. Always on the run, no rest, no ownership. Yes. No ownership টা একটু explanation দরকার আছে ভাই মনে হয়। No ownership হচ্ছে if you want money, look, try to understand, পৃথিবীতে মৌলিক আবিষ্কার বা মৌলিক উদ্ভাবন বলতে আর কিন্তু কিছু নাই। আইনস্টাইন, নিউটন, আইজেনহাওয়ার, এদের সাথে সব বের হয়ে গেছে। এখন whatever are coming is on the basis of মৌলিক যেগুলো উদ্ভাবন অলরেডি হয়ে গেছে। Let's say for example, আপনি লারাভেলের কথা ধরেন, আপনি হোয়াইট বলেন, আপনি ডিজাইন এক্সপেরিয়েন্স বলেন, whatever, they all depend on the very primary HTML and JavaScript, DOM and other manipulation. আমরা just ওইটার উপরে we are building libraries, sophistication and other things, which is also often addressed as fourth generation, fifth generation. But আপনি যদি ব্যাংকিং সিস্টেমের দিকেও তাকান, এখন fifth generation banking or sixth generation is coming, but ultimately you cannot give up the first generation or second generation. সো আপনার এখানে আপনার আর উদ্ভাবন করার কিছু নাই। আপনি এক্সটেনশন করতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন, বাট এখানে ইউ ক্যানট এভার রিয়েলি ক্লেইম যে হ্যাঁ এটা আপনিই বানাইছেন, বিকজ ইউ আর অ্যাকচুয়ালি ফ্রম দ্য গ্রাউন্ড আপ ওয়ার্কিং ফর সামওয়ান, হোয়াট এভার দ্য ক্রেডিট গোজ টু হিম। Right. Secondly, pride. ভাই এটাও explanation লাগবে। একটু ডিস্টার্ব করবো ভাইয়া। Sure. অলওয়েজ অন দ্য রান, নো রেস্ট, এই পার্সপেক্টিভটা যদি আপনার অ্যাঙ্গেল থেকে একটু বলতেন। আচ্ছা ঠিক আছে, এখানে আপনারা যারা আছেন, আই হোপ এভরিওয়ান অর মোস্ট অফ দেম ইউ আর ফ্রম বাংলাদেশ, এন্ড ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ লোকাল মার্কেট, আপনারা কি কেউ শান্তি পাইছেন বা কখনো শুনছেন যে কেউ শান্তিতে আছে? ইজ ইট এট অল পসিবল? হ্যাঁ, ঠিক বলেছেন। এক্স্যাক্টলি। আর প্রাইডের বিষয়টা হচ্ছে ইয়ে, খুব সম্ভবত কাজী মোতাহের হোসেন ওনার একটা এরকম গল্পের শুরুটা ছিল, মানুষ স্বভাবতই দ্বিজ মানে হলো যে আপনি পৃথিবীতে যখন আসলেন তখন একবার জন্ম নিলেন, and second time when you become educated enough and grow your own senses, you get another birth, that is your second birth. So second birth এর পরে actually you define যে আপনার জীবনে আপনার চাওয়াটা কি, আপনি কি মশা হইতে চান নাকি পাখি হইতে চান। সো আপনি যদি মশা হইতে চান, দেন ইউ আর ব্লাড থার্স্টি, আপনি রক্ত খাইতে পারবেন। আর আপনি যদি পাখি হইতে চান, তাহলে আপনাকে সারাদিন কষ্ট করে এখানে ওখানে দৌড়াই আপনার খাবার সংগ্রহ করতে হবে, বাট এন্ড অফ দ্য ডে ইউ আর এ প্রাউডি বার্ড। মেক সেন্স? Got it. আচ্ছা, প্রাইডের প্রথম কোয়েশ্চেন হচ্ছে ক্যান আই অ্যাফোর্ড ইট। আপনি যদি নিজেকে নিয়ে প্রাউড হইতে চান, তাহলে আপনাকে প্রথমে ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ
আপনি এটা অ্যাফোর্ড করতে পারেন কিনা, অর্থাৎ আমার পেটে ক্ষুধা, আমার নেক্সট বেলার যে খাবার সেটার অ্যারেঞ্জমেন্ট আমার করা নাই, এই মুহূর্তে আমার গৌরব করা সাজে কিনা। অর্থাৎ আমি যদি মইরা যাই তাহলে এই প্রাইড নিয়ে আমার লাভ কি? সো ক্যান আই অ্যাফোর্ড ইট? দ্যাটস দ্য ভেরি ক্রুশাল কোয়েশ্চেন। যদি আমি এটা অ্যাফোর্ড করতে পারি, then you can take the money on the second line and put the pride on your first line. And if your motivation is pride, then there is a very, very, very good chance that you will be creating something that people will be talking about behind you. That will be a contribution. Right. So rule of thumb, there is no free lunch. Exactly. And no value given, no gain taken. There is no shortcut. Read, read, and read. Finished when you can't learn. Okay. Yes, যখনই আপনার শেখার ক্যাপাসিটি আর থাকবে না, যখন আপনার লেটস সে ফর এক্সাম্পল গত জানুয়ারি মাসে আপনি একটা সার্ভার ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন নিয়ে যতটুকু জানতেন, আজকে অক্টোবরে আপনি যদি তার থেকে 2 লাইন বেশি না জানেন, আপনি যে শুধু থেমে গেছেন সেটা না। ইট ইজ এ স্লোপ, ইউ আর গোয়িং ব্যাকওয়ার্ড বিকজ আদার পিপল আর মেকিং অ্যাডভান্সেস। Correct. And first line, there is no free lunch. হ্যাঁ, হ্যাঁ, মানে সোজা হিসাব কিছু পাইতে হলে আপনাকে দিতেই হবে। It may be in terms of money, it may be in terms of love, it may be in terms of respect, it may be in terms of everything or something celestial. I don't care. Idiotically valuable. Change your currency to global standard. Step into the global market. Don't fight. Leave the rotten ground. Okay, এটা আমি বুঝছি Yes. ভাই, কিন্তু আপনাকে একটু বলতে হবে। আমাকে বলতে হবে, আচ্ছা। দেখেন 2024 সালে এসে আপনি যদি 2004 সালের যে স্ট্র্যাটেজি সেটাকে আঁকড়ে ধরে থাকতে চান, তাহলে আপনাকে বাহুবলী হইতে হবে। বাট আই এম অ্যাবসলিউটলি সার্টেইন যে এখানে বাহুবলী হওয়ার ক্ষমতা কারো নাই, অ্যান্ড নোবডি ইভেন ইনটেন্ডস টু। বাহুবলী ইজ এ টোটাল ওয়েস্ট অফ এনার্জি। 2024 সালে এসে পেশি শক্তি দেখাইয়া বাহুবলী হওয়ার কোনো যুক্তি নাই। অন দ্য আদার হ্যান্ড, ইউ ক্যান জাস্ট ফলো ইউর স্ট্র্যাটেজি, ইউ ক্যান বাই ওয়েপন অ্যান্ড ইউ ক্যান উইন দ্য ওয়ার। এখানে মাংস দেখানোর কিছু নাই। So 2024 এসে your focus should be on the global thing. Global thing in not in a, let's say for example আপনি গ্লোবাল মার্কেটে কাজ করেন কিন্তু টাকা নেন বাংলাদেশি টাকায়, আপনার লাভটা কি আমারে বলেন তো? আপনি তো সে ফকিন্নি রয়ে গেলেন। প্লিজ ফরগিভ মি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমার যে একটা ইমোশন এন্ড অ্যাপিল সেইটা এক্সপ্রেস করার সাথে আমি এইভাবে বলি। So definitely you got the idea what I meant, and then step into the global market. দেখেন, একটা কথা চিন্তা করে দেখেন, মুদি দোকানদার কিন্তু সবাই হইতে পারে, বাট একটা শপিং মলের ওনার কিন্তু সবাই হইতে পারে না, বাট ডেফিনেটলি সবাই হইতে চায়। সো আপনি যদি ওটা চেষ্টা না করেন, না তাকান, ইউ ক্যানট বি। আপনার যদি মাথায় জিনিসটা না থাকে, আচ্ছা ঠিক আছে, লেট মি শেয়ার এ ভেরি পার্সোনাল এক্সপিরিয়েন্স। অনেক বছর আগে আমার টিচার, উনি একটা ইন্টারভিউতে HTML ডেভেলপার, ওয়েব ডেভেলপার ইনভাইট করলো। তো তাকে বললো যে একটা পেজের মধ্যে আপনি একটা হরাইজন্টাল একটা লাইন বসান। I believe আপনাদের সবারই বেসিক HTML ধারণাটা আছে। তো সে এটা করলো এবং সে যেভাবে চেয়েছে সেভাবেই হইছে। পরে খুইলা দেখে কি, সে প্রথমে একটা টেবল নিছে, তার মধ্যে একটা টিআর নিছে, তার মধ্যে একটা টিডি নিছে, তারপরে সেটার হোয়াইট 100% করছে, হাইট 1 পিক্সেল করছে, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করছে। কেন সে এই কাজটা করছে? বিকজ সে জানেই না যে HTML এ HR এর একটা এলিমেন্ট আছে অলরেডি। So that's the case. You need to know there is something. আপনি জানার দরকার না এটা কোথায় আছে, but you need to have a very firm belief it exists, then you can actually make your effort to discover it. Yeah, so like সবকিছু অ্যাকচুয়ালি গবেষণা করে আসে না, কিছু জিনিস ইফ ইউ নো ইউ নো। হ্যাঁ, এটাই। আর ডোন্ট ফাইট, লিভ দ্য গ্রাউন্ড। এটার মানে হচ্ছে কি, ধরেন আপনার সাথে আমার প্রেম ভালোবাসা আছে, কিন্তু কোন একটা পর্যায়ে আমি খুব স্বার্থপর হয়ে গেলাম, অর্থাৎ আমি পয়জনাস হয়ে গেলাম, টক্সিক হয়ে গেলাম। আমার সাথে ফাইট করে করলে আপনার টোটাল লস। লিভ মি। যেখানে আপনি ভালো নাই সেখানে থাকেন না, লুক ফর এ বেটার অপশন। এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যাকচুয়ালি নিজের ক্যাপাবিলিটিকেই চ্যালেঞ্জ করে বসে থাকি যে আমার পক্ষে আসলে সম্ভব না, আমাকে এখানেই থাকতে হবে, সামথিং লাইক দ্যাট। Yes, that's the very primary mistake you commit. Bottom line, Yes.
None will teach you বটম how লাইনের to do the job. You need to figure out yourself. No school or university makes a poet. You are given with the knowledge of what for what. You need to write your own poem. Columbus was given with ships only, not the world map with any navigation system. Dead Poets Society. এইটার বাংলা আমি করতে পারবো না, এটার বাংলা তোমাকেই করতে হবে। সো যেটা আমাদের আলোচনায় অলরেডি আসছে যে উই ক্যান অনলি এজ দি প্রসেস, আমরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছি, কিছুটা হয়তো বা অ্যাসিস্ট করতে পারবো। মেন্টরিং ইজ এ টার্ম উই ডোন্ট বিলিভ। মেন্টরিং বলতে যেটা এক্সিস্ট করে সেটা অনেক বড় কিছু, সেটা সেটা সার্ভ করার মতো পারপাস সবার কাছে থাকে না। সো আমরা হয়তো বা ফ্যাসিলিটেট করতে পারি, একটু পুশ করতে পারি, বাট অ্যাট দি এন্ড ইউ মেক ইউর ওন ডেস্টিনি। আপনি যেটা করতেছেন, আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার হাঙ্গার, সেটার উপর ডিপেন্ড করে ডিফাইন হবে আপনার ভবিষ্যৎ। ভাই আমি কি ঠিক বললাম? অ্যাবসলিউটলি কারেক্ট। বাট মাই আইডিয়া ইজ দ্যাট এখানে যদি 100 জন লোক থাকে, এই যে বটম লাইনটা, এটা ডেফিনেটলি 100 রকম ট্রান্সলেশন হবে, which is very natural. There is no problem with it. Yeah. আচ্ছা, and by the way, আমি হলাম এই না পেরে সাহিত্যের ছাত্র, সো আমার কথাগুলো অনেকটাই নন টেকনিক্যাল। So, but I still believe I gave my best effort to make it as easy as possible for others to actually understand what I want to say. আমি আমি অ্যাকচুয়ালি বিলিভ করি, বা আমি বাংলাদেশ ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি, দিস ইজ দি থিং মিসিং ইন আওয়ার ইন্ডাস্ট্রি বা ইন আওয়ার পিপল, দ্যাট উই ডু, আমাদের গ্রেটার থিঙ্কিং প্লাস পারসেপশন বিল্ডিং, দ্যাট ইজ মিসিং। সো উই আর ভেরি কানেক্টেড টু অনলি টেকনিক্যাল থিংস। আমরা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ভিশন এটসেট্রা এগুলোর দিকে খুব কম ফোকাসড। হ্যাঁ, তো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এটা ডিপেন্ড করবে সাবজেক্টের নিজের উপরে। যেমন আমি 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 আমার কথাই বলি, যেহেতু অন্যদের কথা আমি জানি না। I spend around 18 hours of my daily life in front of the PC, so I really don't have a work life balance in that contemporary sense, but I am still happy. I mean, I'm happy because in my case particularly, the passion became profession. So yes, you do what you like, because there is a 99.99% which I call a life boy type একটা possibility. You will do far better with what you love. জোর করে কোনো কিছু করে আসলে লাভ নাই। এটা যেখানে জোর করে প্রেমই হয় না, সেখানে কাজ কেমনে হবে? এটা সম্ভব বলেন আপনারা? রাইট। তো ভাইয়ার কাছে যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, ভাইয়াকে এখনই করে ফেলতে পারেন, আর আমাদের কাছে কোয়েশ্চেনগুলো আমরা পরে অ্যাটেন্ড করব। এনিওয়ান? আমি ভাইয়া আসলে কি এই জিনিসটার জন্য, হ্যাঁ, প্লিজ ক্যারি অন। ভাইয়া লিঙ্ক, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা কি শেয়ার করা যাবে আমাদের সাথে, বাই এখানে চ্যাটে অথবা আমাদের যে গ্রুপে আমরা ইউজুয়ালি মানে ব্যাংকিং প্রোগ্রাম টুতে আমরা কানেক্টেড আছি? শিওর, অফ কোর্স, ওয়াই নট। আমি বেটার এটা চ্যাটেই মেসেজেই আমি দিয়ে দেই, তাহলে ওটা আমার জন্য ভালো। থ্যাংক ইউ And সো of মাচ। course, it is a super poor profile. আমি এগুলো আপডেট বা এগুলোতে কন্টেন্ট এডিশন এগুলোতে আমি কখনোই নজর দেই নাই। I just needed to have one, and I have one. That's all. ওকে, থ্যাংক ইউ সো মাচ। Assalamu alaikum, bhaiya. I have a Walaikum question. assalam. Good morning. Good morning. Good night here. Yeah. ডোন্ট গো টু So, স্লিপ। yeah. So, my question is, you said that you spend almost 18 hours in front of the PC a day. হ্যাঁ, So, how do you take care of your health? এই জায়গাটাতে আল্লাহ আমাকে অসম্ভব ভালো রাখছে ইন এ সেন্স যে আই হ্যাভ নেভার বিন হসপিটালাইজড। আমি ডালপুরি থেকে শুরু করে কেক এন্ড পেস্ট্রি সবই খাইতে পারি, কোনো প্রবলেম নাই। এন্ড আমি শুধু নেশাটাই করি না, বাকি সবই খাই। So, সেই দিক থেকে ওই যে একটা কথা বললাম, ইফ ইউ আর প্যাশনেট, আপনি চিন্তা করেন, আপনি মন্দিরের পুরোহিতের কথা চিন্তা করেন, আপনি একজন মসজিদের ইমামের কথা চিন্তা করেন। These people, they are passionate. They spend most of their time as a devotee, what they find valuable. And spending more time after their passion, it never bring
any adverse effect to their life, did it? কখনোই না। এই যে মনে করেন যে আপনারা যখন ইয়াং ছিলেন, আপনারা যখন প্রেম করছেন, বুঝা হোক না বুঝা হোক, এই যে মেয়েটার পিছনে বা ছেলেটার পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, রোদের মধ্যে দাঁড়ায় থাকছেন, আপনারা কি হসপিটালাইজড হয়েছেন কোনোদিন? এটা সম্ভব? জি। ওকে। তো এখানে But it, একটা জিনিস বলে রাখছি যে জয় ভাইয়াকে বা শাহরিয়ার ভাইকে আমি দুইটা ব্যাপারে হিংসা করি। প্রথমটা হচ্ছে যে সে যদি কিছু পছন্দ না করে, যেমন আমি কোনো একটা কাজ পছন্দ করি না, আমাকে কেউ যদি 100 কোটি টাকা অফার করে, আমি হয়তো বা সেকেন্ড থট দিব যে কোনোভাবে পছন্দ করা যায় কিনা। কিন্তু ভাইয়াকে এটা থেকে সরানো যাবে না, সে যেটা পছন্দ করে না সেটা করবে না। 2 নাম্বার হচ্ছে খাওয়া দাওয়া, যেখানে হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ওকে, হ্যাঁ। নেক্সট কেউ যদি আচ্ছা। কোয়েশ্চেন করতে মানে চান। দুইটা জিনিস জীবনে আমি প্রতিষ্ঠিত করতে পারছি। সেটা হলো যে খাওয়ার উপরে পৃথিবীতে কিছু নাই। মানে সুস্বাদু হইতে হবে, টেস্টি হইতে হবে অফ কোর্স। আদারওয়াইজ এটা তো বিষ Yeah. হয়ে গেল। আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারছি, সেটা হলো যেখানে কাজ আছে সেখানে আমি নাই। সো এটার ফলটা হইছে কি, এখন কেউ আমাকে কাজের জন্য বলেও না, বিরক্তও করে না। That is one achievement, life standard achievement. Okay. Hello. Yes. Good Yeah, morning. I have good morning. I have a question actually. In the system design perspective, we have seen lots of components, and my question is how we can narrow down a particular topic so that we can master that topic, or আমার how can আম্মা we? আমার আম্মা একটা কথা বলতো ছোটবেলায়। আমার একটা পার্সোনাল বিলিফ হইলো যে আমাদের দেশে যতগুলো ছেলেমেয়ে শিক্ষিত হইছে, এটার পিছনে 90% তার মায়ের অবদানই বেশি। মানে মা যদি না থাকতো, এই পুরা দেশটা একটা অশিক্ষিতের দেশ হইতো। আর খুব সম্ভবত বাবা-মা না থাকলে এই দেশের ছেলেদের কখনো বিয়েই হইতো না। It is a very personal opinion. সো আমার আম্মা একটা কথা বলতো যে, "উত্তরের অর্ধেক প্রশ্নের মধ্যেই থাকে।" সো can you hear me? Yes. Okay. So what you just asked, in order to answer it, you should ask yourself, what is the purpose? And the answer to that question, what is the purpose, will define your components, your thoughts, your vibe, and everything else. আচ্ছা, সিয়াম একটা প্রশ্ন করছে, my question is how come I know what will be hot topic in future? প্রথমেই আমি বলতে চাচ্ছি, আমার যেটা বলতে ইচ্ছা করছিল সেটা আমি বলতে পারতেছি না। Sometime else you can contact me. And second, একটা শরীয়ত মোতাবেক একটা কথা বলি। সেটা হচ্ছে যে what is unknown, even trying to know the unknown is haram as well. আমি খুব সিম্বলিক সেন্সে কথাটা বললাম। সো এই যে ভবিষ্যতে কোনটা হট টপিক হবে, এই প্রশ্নটার সাথে খুব মিল আছে যে মিরপুর 10 নম্বর ইনডোর স্টেডিয়ামের সামনে টিয়া পাখি নিয়ে যে লোকটা বইসা হাত গুইনা বইলা দেয় ভবিষ্যৎ, এটার একটা চমৎকার মিল আছে। So don't be like that. Try to follow the trend. Try to ask yourself. Try to look around. সবচেয়ে বেশি দেখার চেষ্টা করেন যারা ভালো নাই, তাদেরকে বেশি দেখার চেষ্টা করেন যে কেন তারা ভালো নাই। সিয়াম, did you get your answer? আমি জানি যে আমি মন ভালো করে উত্তর দিতে পারি নাই, but that was the best I could do. মানে বেসিক্যালি ভাইয়া যেটা বোঝাতে চাইছেন সেটা আমাদের মতো লেমেন ভাষায় বললে বলা যায় যে ডাটা ড্রিভেন হইতে হবে। ইউ হ্যাভ টু লুক ফর সোর্সেস, ডাটা কোনটা ভালো চলতেছে না চলতেছে সেখান থেকে বোঝার ক্যাপাবিলিটি আনতে হবে। বাট আপনি যদি সেই অতটুকু সময় দিতে না চান, ইউ ক্যান ডেফিনেটলি আস্ক ইউর সিনিয়র্স ভাইয়া কী করবো না করবো আদার্স। আচ্ছা, মোহাম্মদ একরামুল হক, I have a question. প্রথমেই বলে নেই, ডিয়ার মিস্টার একরামুল, ছোটবেলায় আমি শিখছিলাম যে পৃথিবীতে মাত্র 2টা মানুষকে স্যার বলা যায়। স্যার শব্দটা শুনতে হইলে কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। প্রথম কোয়ালিফিকেশন হচ্ছে ব্রিটেনের রানী যদি কাউকে নাইট খেতাব দেয়, তাকে স্যার বলা যায়। আর দ্বিতীয় হচ্ছে কেউ যদি পিএইচডি করে। এই 2টার কোনটাই আমি নাই, কোনটার ধারে কাছেও আমি নাই। আমার সর্বোচ্চ যুদ্ধের অভিজ্ঞতা হইলো যে বাসায় বেডরুমে এই যে যখন মারে বা বকে, তখন এই যে ডিফেন্স নেওয়ার যে অভিজ্ঞতা, এটাই আমার সর্বোচ্চ যুদ্ধের অভিজ্ঞতা। সো নাইটহুড এটার সম্ভাবনাই নাই। আর আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাস্টার্স ফেইল।
So no way you can call me sir. খুব বেশি হইলে কালচারাল অ্যাসপেক্ট থেকে ভাইয়া। অলসো ইন্টিমেশন ইনক উই আর ফ্ল্যাট কালচার, সো আমাদের এখানে স্যার বা আদার কোনো ইয়ে নাই। হ্যাঁ, how can I become so much confident in life with lot of knowledge, position, achievement? Eager to know from your life. আমার লাইফটা, আমার পরিবারের সবাই বলে যে আমি একটা ব্যর্থ মানুষ। So you are really asking the very wrong person. And emotional point of view থেকে বা আমার ফিলিং এর পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ফেইলিওর নাকি আপনি সাকসেসফুল, সেটা হলো দ্য সেম কোয়েশ্চেন, আর ইউ হ্যাপি অর আনহ্যাপি? সো আস্ক ইয়োরসেলফ। এক্ষেত্রে আমি আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স বলতে পারি। তো হুম। আমার লাইফের একটা পর্যায়ে আমার মনে হতো যে আই এম সামথিং, মানে আই এম হ্যাপি, অনেকের থেকে আমি ভালো আছি। তো তার কয়েক মাস পরেই আমার একটা রক্তদান করতে গিয়ে আমার একটা ক্রনিক কন্ডিশন ধরা পড়ে, এবং ইট ওয়াজ লাইক লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো তখন আমার একজন রিক্সাওয়ালাকে দেখলে মনে হতো সে আমার থেকে হ্যাপি, বিকজ ও সুস্থ, ওর একটা বাচ্চা আছে। আমি এখনো বিয়েও করি না, বাচ্চা নেই, না আমি দুনিয়ার জন্য কিছু করছি, না আখিরাতের জন্য কিছু করছি। সো আপনি ভালো আছেন না খারাপ আছেন, আপনি অ্যাচিভ করছেন কি না করছেন, ইট ডিপেন্ডস অন ইওর ওন পারসেপশন, আপনি কিসের সাথে কম্পেয়ার করতেছেন এগুলা। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এইখানে আমি একটা ছোট্ট ট্রিক শিখাই দিতে পারি, একদম সারা জীবন ভালো থাকবেন। সেটা হলো মাঝে, মাঝে সকালে আমি মর্নিং ওয়াকে যাই এবং দেখি যে ওখান থেকে মর্নিং ওয়াক করতে ফেরার পথে আ আ সুগার টেস্ট করাচ্ছে বা আদার টেস্ট গুলো করাচ্ছে বা মানুষ রেগুলার হেলথ চেকআপ এ যাচ্ছে। আমি অলওয়েজ এগুলি এভয়েড করি। আমি যদি নাই জানি যে আমি এইচআইভি পজিটিভ, তাহলে কি আমার মনের মধ্যে কোনো সমস্যা থাকবে? মেক সেন্স? সো এখানে আমি যেটা বটম লাইন বলবো যে সোসাইটির স্কেলে মেজার করবেন না, মেজার ফ্রম ইওর ওন পার্সপেক্টিভ, যে আপনি আসলে এক্সাক্টলি, কি করতে চাচ্ছেন, কতটুকু পারতেছেন না পারতেছেন, অন্যর চোখ দিয়ে নিজেকে এক্সাক্টলি। না দেখাই ভালো। এক্সাক্টলি, এক্সাক্টলি। যত বেশি অন্যের চোখে নিজেকে দেখবেন তত আপনি অশান্তিতে থাকবেন। গ্যারান্টেড। I have a question. So হুম। can I ask right now? Sure, 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 of course. Yeah. Okay. So basically, at first, I'd like to know if you have any experience like founding any businesses or startups, and like currently, are you working as an employee or like owner of some products or something? আচ্ছা, that was a compound question, but আমি চেষ্টা করব অ্যাড্রেস করার। ফার্স্ট থিং, স্টার্টআপে কাজ করার অভিজ্ঞতা আমার আছে এবং ফাউন্ডিং লেয়ার থেকে আছে। Mhm. But I have never been an owner of any business and I have no such plan at all. Businessman হইতে গেলে you need to have some basic fundamental elements in your blood that is missing in my blood. আমার রক্তে সেটা নাই। And currently 2022 সালের অগাস্ট মাসে আমি শেষ অফিস করেছি, চাকরিটা রাখতে পারি নাই। And since then, at this moment I have decided না আমার মধ্যে আসলে চাকরি করার জিনিসটাও নাই, মানে আমার মধ্যে আসলে কিছুই নাই। So basically at this moment I decide what I want to do and I am the owner of my schedule. Okay, got it. Basically, I'm facing an issue like should I move like learning more resources and become the best employee someday, or should I become a businessman? Because my father is a businessman, and from childhood I always wanted to stay lazy forever in my life. So stay lazy doesn't necessarily mean I won't learn anything or do anything, but it means basically that I won't be like working for any other people in their own company and make their product get আচ্ছা, like এখানে ছোট্ট একটা কথা বলার আছে। আপনারা ছোটবেলায় মোরলেস সবাই হয়তো মেলায় গেছেন, তাই না? যারা পুরান ঢাকায় Yeah, গেছেন তাদের মেমোরিটা অনেক বেশি কালারফুল। সো ওখানে দেখবেন অনেক খাবারের ভ্যান গাড়িতে খাবার বিক্রি করে। সো মেলায় গেলে আপনি কি করেন? আপনি কি একবারে ওই ভ্যান গাড়ির সামনে কলাপাতায় বসে পেট ভরে খেয়ে ফেলেন? নো। আপনি ঘুরতে, ঘুরতে একটু, একটু করে খান এবং যেটা আপনার কাছে ফাইনালি টেস্টি লাগে
আপনি সেই আইটেমটার কাছে ফেরত আসেন and finally ওইটাই আপনি 2 কেজি কিনে বাসায় চলে আসেন, right? So Right. why don't you give it a try? আপনি এখনো young, so you are officially authorized to play with your life. Yeah, definitely. So basically, I'm already working as a full stack software developer in a remote company in Bangladesh, and as well as actually, I have had মানে some connections আপনার with. কোম্পানি কি বাংলাদেশী কোম্পানি? Actually, I আপনি like যখনই the প্রশ্নের company উত্তরটা I'm working in. দিতে সময় নিছেন, তখনই it meant আমি আসলে অত তর্কে যাব না, বাংলাদেশে কোনো রিমোট কোম্পানি নাই। এটা একদম বাংলায় বলে দিলাম। Actually, this belongs to a Saudi Arabian man. He actually decided to build a team in Bangladesh, so I'm working as a developer in the team of Bangladesh. মনে করেন আপনার একটা কাঁচামরিচের ক্ষেত আছে। আপনি হুম। কোরিয়া থেকে কাঁচামরিচের বীজ এনে আপনার ক্ষেতে বপন করলেন, সেখানে কাঁচামরিচের গাছ হইলো, সেই গাছে কাঁচামরিচ ধরলো, সেইটা আপনি বাজারে বিক্রি করলেন। লোকজন বলবে এটা বাংলাদেশে আপনার ক্ষেতের কাঁচামরিচ, ওইটা সৌদির কাঁচামরিচ না। Yeah, that's right. So basically, that is not my motive or anything. Basically, I didn't finish my question. So my question is like, I have quite a lot of connections with like take services from Bangladesh. So from those connections, recently we are getting a lot of full-time clients and full-time parties who are আমার paying মনে হয়, আমার যদি ধারণা really good. সঠিক থাকে যে আপনি কোন দিকে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে to discuss and share this idea with Zahan himself. He is far more expert in this. Okay. So জাহান ভাই, আপনি কি কিছু বলবেন নাকি? Okay, should one be a generalist or an expert? What should be the ideal level of expertise? মাহাদি সাহেব, আপনার প্রশ্নটা একটু শরীয়ত সম্মত হইছে। এটা হইছে, এটা আপনাকে ফিগার আউট করতে হবে। কিছু কিছু লোকের জীবনে প্রেম সহজে আসে, কিছু কিছু লোকের জীবনে প্রেম আসতে অনেক কাঠখড় পোড়াইতে হয়। সো আপনার জীবনে এটা যে কিভাবে আসবে, এটা ইউ নিড টু ট্রাই আউট while you are still young. আচ্ছা, জাহান, I am most probably interrupting your normal course of this online session. No, ভাইয়া, So this question answer session is just changing views and for আচ্ছা, that আচ্ছা, আর কিছু নাই ভাইয়া। so you can take the control back and let it happen the way it is supposed to be. No ভাইয়া, মানে এটা পুরোটাই কোশ্চেন অ্যান্সার সেশন, ক্যাজুয়াল। সো আচ্ছা, আচ্ছা, তাতে আচ্ছা। যদি আপনার কাছে আরো আমার কোশ্চেন থাকে আমার সবসময় মনে সমস্যা হয়েছে নাই। যে বাংলাদেশে যে অনলাইন প্ল্যাটফর্মে কোয়েশ্চেন অ্যান্সার সেশন গুলো থাকে বা কমিউনাল মিটিং এর সেশন গুলো থাকে, এইখানে একটা এলিমেন্ট অলওয়েজ মিসিং, বাট দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ভেরি ক্রুশাল এলিমেন্ট। তা আমি বাংলায় বলতে চাচ্ছি যে আমার কাছে অলওয়েজ মনে হয় এই ধরনের প্রতিটা অনলাইন সেশনে, যেহেতু এখন রাত, আমাদের তো সময়ের ওইরকম সমস্যা নাই, আমরা যারা বাংলাদেশে আছি, সো একটা বদনাম সেকশন থাকা উচিত। বদনাম সেকশন কি জিনিস? বদনাম সেকশনটা হচ্ছে যে মানুষের জীবনে, এভারেজ মানুষের জীবনে ভালো লাগার থেকে কিন্তু খারাপ লাগার এক্সপেরিয়েন্স বেশি, মানে মোর প্রমিনেন্ট, ইন্টেন্সিফাইড। সো হ্যাঁ, আপনি একজনকে আই লাভ ইউ বলবেন, এইটা যেমন গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম আপনার যে একটা এক্সর্শন, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইউ নিড টু বি এবল টু সে এই জিনিসটা ভালো না, ইট শুড বি চেঞ্জড, এন্ড সামবডি ইদার ক্যান প্রটেস্ট or can define or can verify, which will actually help all the other people to actually, ঠিক হোক বা না হোক, at least it will share the knowledge of verification and understanding. So এই বদনাম সেকশনটা, এইটা ইন্ট্রোডিউস করাটা খুব জরুরি। ওকে, গো অন। Hello. Hello. Can I ask a question on this?
Yes, sure. The culture you are talking about Bodnam culture, but in the corporate culture, if we say something in wrongly, it will take as very negatively and it will affect the career, the whole path. So that's আচ্ছা, why we do not always speak everything in আপনাকে আমি directly. এই গ্রাউন্ডে দুইটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, একজন সরকারি কর্মকর্তা, তার সরকারি চাকরির লাইফ স্প্যান কতটুকু থাকে জাহান? 30 ইয়ার্স or 40 ইয়ার্স or 35 ইয়ার্স, আই ডোন্ট নো। 35 35। এখন দেখেন, 34 বছর 11 মাস 29 দিন এই লোকটা ঘুষ খায় নাই, কিন্তু শেষ দিন সে 10 টাকা ঘুষ খাইছে, তার 35 বছর জলে গেল। এটা হচ্ছে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, একবার একটা হেলিকপ্টারে একটা পাখি আর একটা মানুষ যাচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়। তো হেলিকপ্টারের ড্রাইভারটা ছিল খুব পচা, খালি ঝাঁকি দিতেছে, রাস্তা ভালো ছিল না। তো হেলিকপ্টার ঝাঁকি লাগতেছে, তো দুইজনই কমপ্লেন, এই বাবা রে তুমি হেলিকপ্টারটা ঠিকঠাক মতন চালাও। তো যাই হোক, কথা শুনে না, 3-4 বার বলার পরে পাখিটা ঝাড়ি দিছে হেলিকপ্টার পাইলটরে। পাইলট রাগ কইরা পাখির ঘাড় ধরে ওরে হেলিকপ্টার থেকে বাইরে ফেলে দিছে। তো এর কিছুক্ষণ পরে ওই লোকটাও ঝাড়ি দিছে, এই তুমি ঠিক করে চালাও না কেন? তো পাইলট এবার ওই লোকটা ধরে ফালাই দিছে। এখন নিচে পড়তে পড়তে লোকটা দেখে কি ওর পাশে পাখিটা উঠতেছে, কয় যে তোমারে ধরে ফালাই দিল, তোমার কিছু হইল না, আমি তো নিচে পড়লে মরে যাব। তখন পাখি বলছে যে তুমি প্রোটেস্ট করার আগে তুমি কেন চিন্তা করো নাই যে তুমি যে গ্রাউন্ডে আছো সেখান থেকে নিচে আসতে তোমার পাখা লাগবে, তোমার পাখা নাই। সো এই দুইটা কথাতে দুইটা লেসন আছে। থিং ইজ, কর্পোরেটে প্রোটেস্ট করার মতন ইমেজ আপনি তৈরি করতে পারছেন কিনা, আস্ক ইয়োরসেলফ। এন্ড সেকেন্ড থিং, আপনি প্রোটেস্ট করতে যাবেন কেন, আপনার সাথে আওকাত হইছে কিনা। ওয়েট ফর দ্যাট টাইম। মেক সেন্স? Yes, thank you, understood. ওকে। আসসালামু আলাইকুম ভাই, এখানে দুইটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা ভাই, বাংলাই বলি। প্রথমটা ছিল ডেভঅপস রিলেটেড, যে অনেকে বলে বর্তমান মার্কেটে ডেভঅপস না শিখলে শুধু ব্যাকএন্ড দিয়ে বেশি দূর যাওয়া পসিবল না, এটা অনেকের মতামত। আর ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে বাংলাদেশি মার্কেটে আমাদের মানে সিনিয়রদেরকে বেশি মূল্য দেওয়া হয় না, মানে কোম্পানিরা চায় যে জুনিয়র বেশি থাক আর 1-2টা সিনিয়র দিয়েই তো কোম্পানি চলতেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশি মার্কেটে আমরা একটা টাইম পরে জব থাকবেই না সিনিয়রদের জন্য, লাইক 90% অফ দ্য কোম্পানি মেম্বার্স উইল বি জুনিয়র মিড। ওকে, আপনার প্রশ্ন, দ্বিতীয় যে প্রশ্নটা, সিনিয়রদের জন্য যে প্রবলেম, এটা শুধু বাংলাদেশের জন্য না। বেশ কয়েক বছর আগে ওয়েন আই ওয়াজ ইন এ কনভারসেশন, আমার টিচারের সাথে কথা হচ্ছিল, এন্ড সে আমাকে বলছে, দেখো জয়, তোমার যত বয়স হবে তত তুমি একটা প্যাথেটিক ব্যাপার ডিসকভার করবা। সেই প্যাথেটিক ব্যাপারটা হচ্ছে যে তো যত তুমি এইজেড হবা তত দেখবা যে পৃথিবীতে তোমার দাম কমে যাচ্ছে, তোমাকে কোনো ইন্ডাস্ট্রি নিবে না। এবং এটার মূলনীতিটা হচ্ছে, একটা ইন্ডাস্ট্রি যখন কাউকে হায়ার করে তখন ইন্ডাস্ট্রির একটা রোড ম্যাপ থাকে, যে তার পিছনে ইন্ডাস্ট্রির বা ওই প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট থাকবে। সো আপনার যদি লাইফ এক্সপেক্টেন্সি লঙ্গার টার্ম না হয়, যত শর্টার হবে, ওই প্রতিষ্ঠানের এই ইনভেস্টমেন্টের আরওআই, রিটার্ন অফ ইনভেস্টমেন্টের সম্ভাবনা তত কম। সো এটা কিন্তু লজিক্যাল। আচ্ছা, এবার প্রথম প্রশ্নে আসি, যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলোতে সিনিয়রদের দাম কমে যাচ্ছে, তারা জুনিয়রদেরকে বেশি নিচ্ছে। ভাই আপনাকে একটা সত্য কথা বলি, বাংলাদেশে ইন্ডাস্ট্রি বলে কিছু নাই। বাংলাদেশে যেটা আছে সেটা একটা মেল কালচার, এটা নটির পর্যায়েও পড়ে না, এটা টোটালি ডার্টি। সো এইখানে বাংলাদেশের মানুষ খালি ধান্দায় আছে কেমনে ফাও খাবে, এন্ড ফাও খাওয়ার জন্য যা যা করা লাগে এরা তাই করবে। এরা ইন্টার্ন নিয়ে বহুদূর চাঁদে চলে যাবে, কিচ্ছু করার নাই। এই জন্যই আমি আমার ওই রাইট আপে লিখছি, ডোন্ট ফাইট, লিভ দ্য রোটেন গ্রাউন্ড। দ্যাট মেক্স দ্য অ্যান্সার। হ্যাঁ জি ভাই, আর ভাই ডেভঅপস ছাড়া কি ভালো ব্যাকএন্ড প্রোগ্রামার হওয়া পসিবল কিনা বর্তমান মার্কেটে, এটা ছিল। বাবা আপনাকে আমি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড বাংলা একটা কথা বলি, এটা আমাকে একজন বলছিল, যে ভাই দিন শেষে মানুষ একটা জিনিসকে কেয়ার করে, সেটা হইলো কাজটা হইছে কিনা, আপনি কেমনে করছেন এতে তার কিছু যায় আসে না। Am I audible?
আমি একটু আগের কোশ্চেনটার একটু এক্সপ্লেনেশন দিয়ে নিই। ভাই যেটা বলছেন যে কাজ করাটা নিয়ে কথা কেমনে হয়েছে যেটা ম্যাটার করে, এটার ইনলাইন মিনিং হচ্ছে যে কারেন্টলি মার্কেটে যেটা দরকার সেটা করার জন্য কী শিখতে হবে, কী প্রসেসে যাইতে হবে। আপনি যদি ডেভঅপস নলেজ ছাড়া ইউ ক্যান মিট দি বিজনেস রিকোয়ারমেন্ট, ইউ ডোন্ট নিড ডেভঅপস নলেজ। বাট কারেন্ট প্রসেসে যদি ডেভঅপস নলেজ লাগে, ইউ হ্যাভ টু লার্ন। বাট আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা নতুন একটা টুল শেখাকে, নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখাকে, নতুন একটা ফ্রেমওয়ার্ক শেখাকে অনেক বড় কিছু ভাবি বা অনেক বড় একটা বার্ডেন ভাবি। দিস শুড নট বি এ বার্ডেন। নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন ফ্রেমওয়ার্ক, নতুন একটা টুল, এটা তো ইট শুড বি ফান। True. I'm an introvert person and my goal is to become a solution architect. My question is, in future, will it make me suffer to my career growth? If so, then how can I get rid of it? Okay. ভাই বিশ্বাস করেন টেক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে who are really the technical person, 99.99% of them are introvert in a sense they don't care. মানে আমি কাজ করতেছি, আমার ভালো লাগতেছে, এই কাজটার কারণে the client is paying me and I have a very good life, I have luxury, so আমি introvert হইলেই আমার কি, আমি extrovert হইলেই আমার কি? So এই কমপ্লেক্সটা জীবনে রাখেন না, আপনি যদি এই কমপ্লেক্সের কোনো দাম নাই। হ্যাঁ, আপনি যদি কাজ করতে পারেন এবং কাজ কেন করছেন সেটা এক্সপ্লেন করতে পারেন, তার সাথে তো মাই ডিয়ার রিলেশন আপনার দরকার নেই। এক্স্যাক্টলি। আর বিশ্বাস করেন মাই ডিয়ার ইন্ডাস্ট্রিতে কর্মক্ষেত্রে মাই ডিয়ার রিলেশনের মতো টক্সিক আর কিছু নাই। আকিব Am I audible? Yes, you are very much audible. ওকে, আমি অ্যাকচুয়ালি একটা কোশ্চেন আপনাকে ডিরেক্ট করি, সেক্ষেত্রে হয়তো বা ওই কোশ্চেনের আনসার আমরা সবাই পাবো। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় না আমাদের যে কন্টিনিউয়াস লার্নিং প্রসেসটা, ঠিক আছে, আমাদের ব্রেনের তো একটা ক্যাপাবিলিটি আছে, যদি কখনো এটা স্যাচুরেটেড হয়ে যায় ইন দ্যাট পার্টিকুলার মোমেন্ট, আসলে কি করা উচিত? এই ধরনের কোনো প্ল্যান প্রোগ্রাম কি আপনার আছে বা আমাদের থাকা উচিত? অত্যন্ত চমৎকার প্রশ্ন করছেন। এটার উত্তর আমি একটু ওয়াজ মাহফিল স্টাইলে দিতে চাই। আপনার বাসায় খাট আছে, চেয়ার টেবিল আছে? শিওর। আচ্ছা, কখনো কি এরকম হয় না এই যে আপনি মোবাইল কানে দিয়া কথা বলতেছেন চোখটা বন্ধ কইরা, আর হাঁটতে হাঁটতে আপনার পায়ের কেনে আঙ্গুলটা ওই খাটের পায়ের সাথে লেগে গেছে এবং আপনি সেই রকম একটা ব্যথা পাইছেন? এরকম ঘটছে কখনো? সবার জীবনে ঘটছে। মোবাইল ফোনে কথা বলা লাগে না, বাট এমনি হইছে। আচ্ছা, ওই কেনে আঙ্গুলে ব্যথাটা কিরকম লাগে, কেমন কি মনে হয় তখন? টু মাচ পেইনফুল। টু মাচ পেইনফুল। তো ওই ব্যথাটা পাওয়ার আগে কি আপনি ভাবতে পারছিলেন যে আপনার সামান্য হাঁটার ভিতরে এতখানি জোর আছে? নট লাইকলি। মানে ব্যথাটা পাওয়ার পরে আপনি টের পাইছেন যে সামান্য হাঁটার জন্য পা আপনি যেভাবে নাড়ান তাতে কতখানি জোর থাকলে ওই পরিমাণে ব্যথা আপনি পাইতে পারেন। ওইটাকে যদি 10 লক্ষ কোটি দিয়া গুণ করেন তবুও সেটা আপনার ব্রেইন ক্যাপাবিলিটির 10 লক্ষ কোটি ভাগের 1 ভাগ হবে না। গো অ্যাহেড, হ্যাভ ফান। ওকে, থ্যাঙ্কস। জাহান ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। ভাইয়া, যেহেতু আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন এবং রাইট নাও হয়তো এই ইন্ডাস্ট্রি থেকে বাইরে রিমোট জব করছেন অথবা বাইরে দেশে জব করছেন, আপনার কাছে ভাইয়া আসলে মানে এক্সপিরিয়েন্স একটু জানার ছিল যে কেন আপনার মনে হলো যে আমি এই ইন্ডাস্ট্রি থেকে আমার বের হয়ে আসা উচিত, আমাকে ইলেভেট করা উচিত আমার নিজের স্কিলকে, এবং আই নিড টু রিচ টু দ্য নেক্সট লেভেল। আপনি কেন ইন্ডাস্ট্রিটা ছাড়তে চেয়েছিলেন, বা কেনই হচ্ছে এই যে এই প্রোগ্রাম করার জন্য আপনি মোটিভেটেড হইলেন? যে এই জিনিসটা আসলে একটু সামারি যদি জানতাম তাহলে হতো কি যে একটা বিগ পিকচার, হয়তো বা আমরাও সেম সিচুয়েশন আছি, হয়তো ইমেজটা আমাদের ব্লারি, হয়তো আপনার এক্সপিরিয়েন্স শুনলে সেটা ক্লিয়ার হতে পারে। এই বিগ পিকচারটা পাওয়ার জন্য আর কি। ওকে, এখন আমার কথাও একটু চাঁচাছোলা হয়ে যাবে আর কি। তারপর It's যদি okay, কোয়েশ্চেন it's আসছে okay. বলি। বিষয়টা হচ্ছে যে জাতি হিসেবে আমাদের কিছু শর্টকামিংস আছে, আমাদের একটু আইকিউ লো। যেহেতু আমাদের পূর্বপুরুষরা সুজলা সুফলা শস্য শ্যামলা পরিবেশে ছিল, আমাদের ওই ইউরোপিয়ানদের মতো 3 মাস খাবার, তারপরে 9 মাস বরফে ঢাকা খাদ্য নাই, এখন যুদ্ধ করে অন্য কারোর কাছ থেকে কেড়ে নিয়ে আসতে হবে, এই ধরনের সার্ভাইভাল ইনস্টিংক্ট আমাদের মধ্যে নাই। যার কারণে আমরা আমাদের মানে চিন্তাধারা খুব সরল প্রকৃতির, কমপ্লেক্স চিন্তা আমরা করতে পারি না। মানে আমাদের
জুম আউট এবং জুম ইন ক্যাপাবিলিটি খুবই কম। ধরেন কোনো জিনিসকে যদি বলি যে আপনি একটা কম্পিউটার বাইরে থেকে বুঝতে পারবেন, কিন্তু ইন্টারনাল ওয়ার্কিং আমরা খুব ভালোভাবে বুঝতে পারি না, মানে চিন্তা করতে পারি না ভেতরে কী হইতে পারে। সেভাবে আমরা আউটপুট ইনপুট দেখতে পারি, কিন্তু ভেতরে কী কী ঘটনা ঘটতে পারে এটা জুম ইন করে বোঝার ক্যাপাবিলিটি আমাদের কম। এইটাকে আমরা স্বীকার করতে চাই না জাতি হিসেবে, যে আমাদের এই শর্টকামিংসটা আছে বা আদার শর্টকামিংস আছে। তখন আমরা করি কি, এই শর্টকামিংসটাকে সলভ করার ট্রাই না করে আমরা বরঞ্চ আমার মতো আমার থেকে বেশি শর্টকামিং যারা আছে তাকে এক্সপ্লয়েট করার ট্রাই করি। একটু আগে যে কথাটা আসছে যে ইন্ডাস্ট্রির কথাটা, আমি বলি যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি পৃথিবীতে একমাত্র ইন্ডাস্ট্রি যেখানে কাফের থেকে পীর কামেল পর্যন্ত এভরিওয়ান এক্সপ্লয়েটস। ডাজেন্ট ম্যাটার সে নাস্তিক নাকি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ গুজার, এভরিওয়ান এক্সপ্লয়েট। সে $300 পার আওয়ারের কাজ নিয়ে আসবে, তারপরে $5 পার আওয়ার কাজ করাবে। সে কখনো চিন্তা করবে না যে আল্লাহর সামনে আমার এটার জন্য দাঁড়াইতে হবে কিনা। সো কেউ যখন অ্যাকচুয়ালি স্বীকার করে আমার শর্টকামিংস আছে, তখন ইউ ক্যান সলভ দি প্রবলেম তার সাথে কাজ করে। বাট কেউ যখন স্বীকারই করে না দ্যাট ইজ এ প্রবলেম, তখন তার সাথে কাজ করে আপনি কখনোই সেটাকে ঠিক করতে পারবেন না। তো আমি যে সিচুয়েশনে ছিলাম, আমি দেখছি যে ইন্ডাস্ট্রির এইসব ম্যাল প্র্যাকটিসের কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং যেহেতু অল্প বয়সে আমি একটু মিড সিনিয়র পজিশনে চলে গেছিলাম, অন্য মানুষেরও ক্ষতি হচ্ছে, তার জন্য আমি দায়ী হচ্ছি। ওই বার্ডেনটা অ্যাজ এ পার্সন আমি নিতে পারতেছিলাম না, কারণ একজন লোক হায়ার হচ্ছে, সে ঠিকমতো স্যালারি পাচ্ছে না, তার উপরেই আমি আছি, আমি তার ইন্টারভিউ নিয়েছি, সে তো অবশ্যই আমাকেও দায়ী করবে। সো এই জিনিসগুলো আমি যখন নিতে পারিনি, এবং আমার মনে হচ্ছিল যে আমার গ্রোথ হচ্ছে না, এবং মানে একটা মানুষের জীবনে আফসোস, সবচেয়ে বড় আফসোস কী, সবচেয়ে বড় আফসোস হচ্ছে যে আমি আমার পোটেনশিয়ালকে কাজে লাগাতে পারিনি। এই ফিলিংসটা, এর থেকে বড় আফসোস নাই। তো আমার যখন এই আফসোসটা হয়েছে যে ঠিক আছে, আমি একজন ভালো স্টুডেন্ট ছিলাম বা পরিশ্রম করছি, আমি গভর্নমেন্ট থেকে একটা ভালো সাপোর্ট পাইছি, আই ওয়াজ ইন ক্যাডেট কলেজ, সো মেবি আই ক্যান ডু বেটার, আই হ্যাড দি কনফিডেন্স যে আই ক্যান ডু বেটার। এবং আমার কাছে এই ইন্ডাস্ট্রিটা একটা ভালো এনভায়রনমেন্ট মনে হয় না, হোয়ার আই ক্যান ফিট অ্যান্ড আই ক্যান ডু বেটার। কাউকে না কাউকে আমার এক্সপ্লয়েট করতে হবে, কারো না কারো ইল মোটিভেশনের সাথে আবার নেগোশিয়েট করতে হবে। কোনো না কোনো মানুষ যার কাজকর্ম আমার পছন্দ হয় না, কিন্তু তাকে আমি স্যার ভাই ভাই করে করে হ্যালো হ্যালো করতে হবে, ওইটার সাথে আমার যাচ্ছিল না। দ্যাটস ওয়াই আমি এখান থেকে বের হয়ে গেছি। আর সেকেন্ডলি, কেন প্রবলেমটা সলভ করার চিন্তা করলাম, এটা একটুখানি টাচ দিয়েছিলাম যে ইটস নট লাইক আমি খুব ভালো মানুষ, মহান মানুষ, আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দিস সোসাইটি, নট লাইক দ্যাট। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ সামথিং। আমার সময় আছে, আমার ইচ্ছা আছে কিছু নিয়ে কাজ করার, আমার কাছে মনে হয়েছে এই গ্যাপটা আছে, এইখানে কাজ করা যায়, দ্যাটস ওয়াই আই এম ওয়ার্কিং। এটা যদি মুরগির ব্যবসা হতো, মুরগির ব্যবসা নিয়ে কাজ করার সুযোগ থাকতো, আমার ইন্টারেস্ট থাকতো, আমি মুরগির ব্যবসায় করতাম। ওকে, ভাইয়া জাস্ট আরেকটা আমি একটা ছোট জিনিস অ্যাড করতে চাই, মানে আপনার কি প্রশ্ন হিসেবে, সেটা হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে যেটা বললেন যে ইন্ডাস্ট্রি ম্যাল প্র্যাকটিস আপনি ফেস করেছেন, যেটা আপনার এক্সপিরিয়েন্স থেকে। তো ভাইয়া আসলে সামটাইমস আমরা কাজ করছি, আমার জবের এক্সপিরিয়েন্স 4.5 বছর মতো কাজ করছি, মানে কোনটা আসলে ম্যাল প্র্যাকটিস হচ্ছে সামটাইমস এটা কনফিউশন তৈরি হয়, যেমন যে ভাইয়া কালচারের, আমি যেটা আপনি কিছুক্ষণ আগে মেনশন করেছিলাম শুরুর দিকে। তো ভাইয়া যদি এই জায়গাটা একটু যদি ক্ল্যারিফিকেশন দিতেন যে যে দেখেন এই জিনিসগুলোকে আমাদের কাছে মনে হয় যে ম্যাল প্র্যাকটিস, মেবি উই গেট দ্য আইডিয়া সামটাইমস, মেবি উই ক্যান নো দ্য ক্লিয়ার ইমেজেস অ্যাজ ওয়েল। এটা তো বলতে গেলে আসলে রাত পার হয়ে যাবে। বেসিক্যালি ওকে ভাইয়া, যদি অনেক বড় অ্যান্সার হয় তাহলে হয়তো পরবর্তীতে জন্য রেখে দিতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে আসলে পরবর্তীতে হ্যাপি আওয়ার আলোচনা করাই ভালো। ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জাহান ভাই, আমি ওই যে যেটা আস্ক করতে যাচ্ছিলাম, আপনাকে কোশ্চেনটা করে ফেলি। সেটা হচ্ছে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এখন এত পরিমাণে সার্ভিস রিকোয়েস্ট যে আমাকে দেখা যাচ্ছে দিনে প্রায় 6-7টা মানে মিটিংয়েই থাকতে হয়, এবং সেইখানে আমাদের মানে পার্সোনালি একটা টিম মতো বিল্ড আপ করছি, ওইখানে কিছু ডেভ আছে। এখন আমি যেখানে এমপ্লয়ি হিসেবে কাজ করছি, আমার কি মানে এই জবটা আসলে ধরে রাখা উচিত কিনা, বা আমার আরো বেটার জবের জন্য ট্রাই করা উচিত, নাকি আমার এই সার্ভিস রিকোয়েস্ট যেহেতু এখন আসছে, সেই ক্ষেত্রে আমার মানে নিজের যে টিম আছে এইটাকে গ্রোথে পুরোপুরি আমার ফোকাসড হয়ে যাওয়া উচিত। আর এখানে একটা কথা বলে রাখতে চাই, আমি যদি আমার টিমও ম্যানেজ করি, সেই ক্ষেত্রে আমার লার্নিংটা অবশ্যই রাখবো, কারণ এটা আমার দুইটা ক্ষেত্রে বেনিফিট হবে। প্রথমত, আমি যে সার্ভিসটা একজনকে দিতে যাচ্ছি সেইটা আসলে আমি নিজে বুঝতেছি কিনা, যে আসলে সে কি চাচ্ছে, তার ডিমান্ড কি, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে আমি যাকে হায়ারিং করতে যাচ্ছি সেখানেও আমার নলেজটা কিন্তু থাকতেছে যে না, আমি আসলে কি স্কিল চাচ্ছি এটার জন্য, এবং স্পেসিফিকলি সেইভাবে আমি কিন্তু তাকে হচ্ছে জাজ করে নিয়ে আসতে পারতেছি। কারণ ইনিশিয়ালি আমার কাছে দেখা যাচ্ছে ওইরকম ইন্টারভিউ নেওয়ার মতো বা ওইরকম এক্সপিরিয়েন্স পারসন নাই, মানে আমাকেই সেটা করতে হবে। দ্বিতীয় কথা, আমি নিজেও
এফোর্ট দিতে পারবো আমার এই জায়গাগুলোতে যদি কখনো সেখানে একটা ব্যারিয়ার হয় বা দেখা যাচ্ছে নিজেরই সময় আছে আমি ওখানে দিতে পারতেছি। এখন এই জায়গায় মানে মূল জিনিসটা হচ্ছে এই মিটিং নিজের এইটা সামনে দেখা যাচ্ছে আমার আসলে অন্য থার্ড পার্টি জায়গায় আসলে জব করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। টাইম ম্যানেজমেন্ট একটা ঝামেলা হয়ে যাচ্ছে। সো হোয়াট শুড আই ডু অ্যাকচুয়ালি? এটার তো আসলে জেনেরিক অ্যান্সার নাই। দিস ইজ এ ভেরি পার্সোনালাইজড কোয়েশ্চেন। ইন দি ফ্যাক্ট একটা কথা জয় ভাই আগেই বলে গেছে যে আপনার সেটা করা উচিত যেটা আপনি এনজয় করেন। যেটা এনজয় করেন না সেটা জাস্ট অপরচুনিটি ভেবে আপনি যদি সেটাকে গ্র্যাব করতে থাকেন ইউ উইল সাফার। সেটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তারপরেও আরও কিছু বিষয় থাকে। পার্সোনালি আপনার ফ্যামিলি বার্ডেন কতটুকু, আপনার প্যারেন্টসের দায়িত্ব আপনাকে নিতে হচ্ছে কিনা, আপনার আদার কমিটমেন্ট আছে কিনা, আপনার সন্তানের ভবিষ্যতের কথা আপনাকে ভাবতে হচ্ছে কিনা, আপনার ক্যারিয়ারে আপনি একটা জব ছেড়ে দিলেই আরেকটা জব পাওয়ার মতো কনফিডেন্স আপনার আছে কিনা, অতটুকু নেটওয়ার্কিং আছে কিনা। সো অনেক কিছুর উপর ডিপেন্ড করে দেন ইউ হ্যাভ টু চুজ। সো এটা অ্যাকচুয়ালি আমি আপনার জায়গা থেকে একটা অ্যান্সার দিব সেটা কারেক্ট হওয়ার চান্স খুবই কম। ইটস লাইক মানে লুডো ছক্কা মারার মতো হবে, লাগলে ছক্কা না লাগলে অক্কা। Got it, ভাই। আচ্ছা, একটা কোশ্চেন আমি করতে চাচ্ছিলাম জাহান। হুম। সেটা হচ্ছে যে একটা একটা কথা বললেন যে এই যে ইল মাইন্ডের যে ইয়াটা মানে কি বলে ওটার নাম ইয়া করা আর কি, মানে নেগোসিয়েশন করা, ঠিক আছে, যেটা বাংলাদেশি কালচারে হয়তো ফেস করছো। এখন কি মনে হয় মানে বিদেশে এই জিনিসটা কম বা বেশি বা নাই, মানে কি মনে হয়? তুমি তো যেহেতু বাইরে রিমোটে জব করতেছো। ডিপেন্ডস। আমার এক্সপিরিয়েন্স খুবই পজিটিভ ছিল। আমি বাইরের যে কোম্পানিতে কাজ করছি, সো আমার এক্সপিরিয়েন্স খুব পজিটিভ ছিল। আমি আমার সাথে নেগোসিয়েশনে তারা যাই নাই, বাট সবখানেই ভালো খারাপ মিলাই তো আছে। মারুফ ভাই তো আরও এক্সপিরিয়েন্স, মারুফ ভাই আরও বলতে পারবে। আমারটুকু বললে একটু মারুফ ভাইকে ফ্লোর দিব। বাট বাইরের দেশে কি একটু আমার মনে হয়েছে যে বেশ ভালো লেভেলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন আছে। দে হ্যাভ স্পেসিফিক বাজেট। সেই বাজেটের ভিতরে স্পেশালি ইউএস কানাডা যদি চিন্তা করি, তারা ওই বাজেটের ভিতরে অ্যাকোমোডেট করার ট্রাই করে এবং তাদের রিকোয়ারমেন্ট এগুলো নিয়ে তারা খুব কী বলে, তারা বেশ কনফিডেন্ট যে আমার এই ধরনের লোক লাগবে, আমি এত টাকা খরচ করতে পারবো। আর যেগুলো ট্রু রিমোট, জয় ভাই যেটা বলছেন যে বাংলাদেশে কোনো রিমোট টিম নাই, তো যে সেন্স থেকে বলছেন, কারণ ট্রু রিমোটের মোটিভেশনই থাকে উইল রান দিস ওয়ে। সো তাদের বাজেট থাকে, তারা এক্সপ্লিসিটলি বলে দেয় দিস ইজ আওয়ার বাজেট, দিস ইজ ইউর রোল, দিস ইজ আওয়ার এক্সপেকটেশন। সব কিছু ইভেন তাদের ইনভেস্টমেন্ট ইনফরমেশনও তারা দিয়ে দেয়, আমরা সিড রাউন্ডে আসি বা রাউন্ড এতে আসি, এই ধরনের ইনফরমেশন তারা দিয়ে দেয়। সো ট্রু রিমোট হলে তো বাজেট সম্পর্কে তারা বলেই দেয়। এর বাইরে তো ছোটোখাটো কোম্পানি যারা আছে এক্সপ্লয়েট করার যে ট্রাই করে না করে। আবার সাউথ এশিয়ান মোস্ট অফ দি টিম তারা একটু এই বাংলাদেশের মতোই এক্সপ্লয়েট করার ট্রাই করে। তবে ইন্ডিয়া এবং বাংলাদেশ এক্সট্রিম আমি পাইছি আর কি। এর বাইরে বাকিরা মোটামুটি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে মনে হয়েছে, আই এম নট শিওর। বাট মারুফ ভাই প্লিজ, আমি এটাতে একটু Yeah, so it all depend on the cultural mindset, as we were talking about culture. So I worked, based on my experience in last 12 years, I worked on a startup where I was the 53rd employee. Literally, I was the 53rd employee. So the level of compensation, not in terms of salary, I'm talking about other compensation like commuter benefit, health insurance, paid time off, and all this stuff. I'm currently working on a company where we have 300,000 employees, 3 lakh employees. I will still say that a company is better. So here the framework is like that. If you want to hire someone, you have to have that level of insurance. Okay, you're hiring someone, so you have to have that kind of money you have to spend to that person so that you can hire. But again, maybe these are too much to ask. Maybe in a culture, as Shahir Bhai said, they say like a mass culture, right? So it depends actually. We should not even, again, maybe I'm on one of the probably unlucky or lucky based on how you think bunch that I am an expatriate from Bangladesh in very early age. But I think we should think on what is our current scenario. As Shahir Bhai multiple times try to give different examples. It's all depend on your scenario. So if you think of Bangladesh situation, we need to focus on Bangladesh situation. If you have any option or you are also thinking, okay, I want to move out, etc., though it's very difficult in Bangladesh at this point.
with job with outside, going out to the job, it's difficult. So Europe, America, the culture is a bit different. And as Jahan mentioned, India and Bangladesh, the cultural, this is, in India still they're trying to make some change. But in Bangladesh, I have to be honest, it's correct word, sorry for my word, horrible. I don't know who was asking, but I don't know if I'm confusing you. But it's okay. সামারি করলে আসলে বাইরের দেশের অবস্থা বাংলাদেশের তুলনায় বেশ ভালো আর কি বেটার একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, রাইট? রাইট yeah, it's a mandate. You cannot just randomly hire someone and fire him. Here, law, rules and regulation is very strict. You always have the rights to ask why you like laid me off. You always have to ask. ইন দ্যাট কেস হোপফুলি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সেই কালচারগুলোও যাতে তোমার মাইন্ড সেট করতে পারবো আশা করি। Yeah, again, that's what actually, as I was initially trying to say, that ideally this should come as a mandate. What should be the tech job culture or tech job structure? In US, I'll just add maybe 30 seconds. Every industry has its own specific regulations. And there's nothing wrong, okay? In tech industries, the salary structure in US is heavily blown. It should not be like that, to be honest. There's a bubble compared to other engineers like civil engineers, mechanical engineer, or electrical engineers. Compared to that, it's out of proportion blown. But it has its structure. Like FANG is one category, other banks are in another category. All tech job has some standard set of templates. Everybody has to abide by that. You cannot just randomly. If you want to hire someone as an employee, you have to give him medical benefit. You have to give him pension benefit. You have to give this. You have to give that. There are basic stuff. Yeah. In addition, somebody say, okay, I don't have a limit of time off. Some say, okay, I have 20 days time off. These are like negotiable terms. But the mandate, okay, you have to have a compensation structure. You cannot go beyond this. You cannot go back. Yeah, if you want to go beyond, you can, but you have to have a standard, minimum standard. You have to have a bonus structure because this is the incentive in the employees working hard to get it at the end of the year. This kind of thing is actually what makes the difference. I hope it is clear somewhat. Yes, pretty much understandable. Thank you. Yeah, so yeah, let's now that what in our approach is, or what we are trying to say is in the form of intimation, like when we indirectly change. Okay, if your mindset is changed, yeah, I know you may be being very early on the mindset change, you'll struggle. Over the time, if you have a complete mindset change of some good percentage of the people in the like job market, then it will force people to change. Yeah, I think I was interrupting someone. ভাইয়া আপনার লিংকডইন প্রোফাইল কোথা থেকে পারি বা আপনার সাথে কানেক্ট হতে পারি লিংকডইনে যদি আপনার Yeah, that's yeah, sure. I will share my LinkedIn profile. লাভ নাই Thank you so much. 2 মাস পরে অ্যাকসেপ্ট করবে না এখন লিস্ট হয়ে গেল ভাইয়া I'm not very active in LinkedIn, so maybe that's why. Okay. জান ভাই লাইক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জাহান ভাই আর হচ্ছে মারুফ ভাইয়ের কাছে আমার প্রশ্ন আর কি সেটা হচ্ছে বর্তমানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে 5, 6, 7 যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে বড় ভাই বা যাদেরকে দেখি আর কি ওরা থাকার পর একটা সার্টেন পরে হচ্ছে নিজেদেরকে ইনসিকিউর ফিল করে এবং তারা বাইরে চলে যাচ্ছে আর কি। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে মানে আমার মনে হয় নলেজ বা সবকিছু মিলে বিলো অ্যাভারেজ বাট অ্যাভারেজ বলতে পারি নিজেকে আর কি। হয়তো অনেকেই আছেন, অনেকের সাথে অনেকের মতোই আমি। তো অনেকে আবার দেখা যাচ্ছে বাইরেও যেতে চান না, তাদের জন্য একটা অপশন থাকে রিমোট, কারণ ফ্যামিলি ম্যাটার্স, কালচার ম্যাটার্স। তো আমি আসলে নিজেকে এই ক্ষেত্রে খুবই ইনসিকিউর, হয়তো অনেকেই করে। তো আমার প্রশ্ন হচ্ছে মানে হোয়াট স্টেপস দ্যাট উই নিডস টু বি টেকেন আর কি, যে আসলে 5 বছর পর, 6 বছর, 7 বছর পর যাতে আমারও ওইটা না হয় যে আমিও একটা সিদ্ধান্তহীনতায় ভুগতে না পারি। এআই একটা কজ, হ্যাঁ, অনেক কিছু নিয়ে নিচ্ছে, অনেক কিছু টেক ওভার করে ফেলবে। মানে যেসব শুরুর যে কাজগুলা, যে জুনিয়র ডেভেলপার যে কাজগুলা করে,
সো হোপফুলি সেটা থেকে বের হয়ে আসছি, এখন বিগিনার লেভেলের না। তো আসলে এই জিনিসটা 5-7 বছর 6 বছর 7 বছর পরে ওদের স্যালারিও pretty much হাই থাকে। সো যেটা পাইলে হয়তো দেখা যাচ্ছে আমার চলে যাবে, মানে from my view। সো আসলে এখানে আসার পরে মানে কিছু সিদ্ধান্ত নিতে হয়, অথবা দেখা গেছে যে যদিও যায় নাই, নলেজ অনেকের গ্যাপ আছে আমার এই জায়গায়। তো আমি খুবই অ্যাফ্রেড এই জায়গাটা আরকি। 6 বছর 7 বছর, হ্যাঁ? তখন আসলে হবেটা কি এখানে? 7-8 বছর, 9 বছর, 10 বছর। এখান থেকে সবাই মারুফ ভাই, সবাই জাহান ভাই চাইলেও হইতে পারবে না, হবেও না। একেকজন একেকজনের মতো হবে। সো ভাই যদি এক্সপ্লেইন করতেন আরকি। থ্যাংক ইউ। আচ্ছা, শুরুতে একটা জিনিস বলে নেই, আমি মারুফ ভাইয়ের পক্ষ থেকেও বলবো, জাহান ভাই, মারুফ ভাই, উই আর ভেরি মানে বিলো অ্যাভারেজ। আমাদের নিজেরা একে অপরের কাছে স্বীকার করছে, সেহেতু মারুফ ভাইয়ের পক্ষ থেকে আমি বলে দিলাম, মারুফ ভাই পরে বলবেই। সো আমরা এক্সেপশনালি ট্যালেন্টেড কেউ না, আবার এক্সেপশনালি ট্যালেন্টেড আসলে ওই 1,00,000-2,00,000 1-2 জন ছাড়া কেউ থাকে না। মনে হয় যে এক্সেপশনালি ট্যালেন্টেড, বাট মোস্ট অফ দি পিপল অ্যাকচুয়ালি তারা একটা স্পেসিফিক রোডে যায়, যে কাজ করে সেটা ঠিক মতো করে, তার আউটপুট পায়। আমি এবং মারুফ ভাইয়ের এই অংশটুকু জানি না, বাট আমি আমার লাইফে ঠিক মতো কিছুই করি নাই। যতটুকু আসছি, অনেকের তুলনায় আমি আসলে অনেক পিছিয়ে আছি। মেবি আল্লাহ যতটুকু দিছে আর কি, শুক্রিয়া, যাই হোক। তো এখন যে জিনিসটা হচ্ছে ইনসিকিউর ফিল করার কথা, না কোনো কারণ নাই। বিকজ গৌতম বুদ্ধ একটা কথা বলছে যে তোমার কি একটা প্রবলেম আছে? হ্যাঁ আছে। সেটা কি সলিউশন আছে? হ্যাঁ সলিউশন আছে। তো হোয়াই ওয়ারি? আর তোমার কি একটা প্রবলেম আছে? আছে। সেটা কি সলিউশন আছে? নাই। দেন হোয়াই ওয়ারি? সলিউশন তো নাই, টেনশন করে লাভ কি? সো আপনি যদি টেক ক্যারিয়ারের কথা বলেন, এভরি প্রবলেম হ্যাজ এ সলিউশন। যদি সলিউশন থাকে, সেটা নিয়ে আসলে ইনসিকিউর ফিল করার দরকার নাই। ইউ হ্যাভ টু জাস্ট ফাইন্ড দি সলিউশন অ্যান্ড ফলো দ্যাট পাথ। আপনার যদি এআই চলে আসছে, জুনিয়র লেভেলের কাজগুলো করে ফেলবে, এআই আসলে কি করবে? এআই হয়তো বা 10 জন ইঞ্জিনিয়ার যে কাজটা করতে লাগতো, প্রোডাক্টিভিটি বাড়াবে। এখন তাহলে আপনি যদি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে বা এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করাতে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যান, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। এটাকে মানে শত্রু হিসেবে দেখার তো কিছু নেই। ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ ফ্রেন্ড। অলসো সামনে কী হবে এটাতে কেউ জানে না। ইউ ক্যান ডাই টুমোরো, আই ক্যান ডাই টুমোরো। 1 সেকেন্ডের তো ভরসা নেই। তো রেদার মানে এটা আরও সুবিধা যে ইন্ডাস্ট্রির চেঞ্জটা একটু দ্রুত হয় না, হয়তো বা ওভার দি পিরিয়ড হয়। সো ইউ হ্যাভ টাইম টু প্রিপেয়ার ইউর সেলফ, আপগ্রেড ইউর সেলফ। মৃত্যু নিয়েই যখন আমরা ভয় পাই না, তখন টেক চেঞ্জকে নিয়ে ভয় পাওয়ার, ইনসিকিউর ফিল করার, টেনশন করতে কোনো কারণ নাই। আপনার কাছে যদি নিজেকে আপডেট করার সুযোগ থাকে, সেটা করতে হবে। নিজেকে অতটুকু ক্যাপাবল হিসেবে গড়ে তুলতে হবে যে আমি যে কোনো সময় নতুন নলেজ বা নতুন টুলস এগুলোকে গ্র্যাব করতে পারি, কনজিউম করতে পারি। মারুফ ভাই, টু ইউ। Yeah, I completely agree, to be honest. As Jahan said, Jahan, he's very modest. He's a very smart guy, I know. But to be honest, as Jahan mentioned, we somehow fall into some of the templates, and somehow we are working out. That's the bottom line. I'm not being honest. I'm being modest. I'm just saying the honesty. I have come across a number of good people. Jahan also may know it. I heard very good stuff about Shahriar Bhai as well. So there are some very good people around that we don't need to think about me or specifically. And also another thing is, I was hearing, I'll come to the point, but I am just hearing a lot of people who are kind of worried, oh yeah, I am a good backend, but what I need to know on DevOps or something. Again, I'm not pointing anything. Don't feel bad, the person who asked the question. You should have a positive attitude to these things. If you know backend engineering or you know a specific framework, you need not to worry about, oh, is it a different framework? Oh, it's something Docker, Kubernetes, so this and that. Basically, it's nothing. Everything, it's already, as Sharabai at one point said, everything is already discovered or invented. There's nothing there left that you invent. Einstein and these people already invented it. So you just need to use it. It already as a standard, they will have enough documentation to use it and all. So having said that, so take it as a positively. Don't need to worry, oh, of 6 years, AI will do this, AI will do that. Yeah, AI will do a lot of different things. So why bother? You do your work. And if you think it's just for the sake of saying,
AI will do wonder in a culture where they sort out everything, namely maybe European culture or US culture. In Bangladesh and India, we don't even have a basics setup ready, right? And you expect people to spend money on AI stuff. These are not cheap. These are very expensive stuff. So chill, see how it goes, and we will figure out as needed. সেটাই বলতে চাচ্ছিলাম ভাই, যে যে ইন্ডাস্ট্রিতে লোকজন $12 দিয়ে একটা ম্যানেজ সার্ভার না কিনে 3 মাস ডেভেলপারকে লাগাই রেখে নিজেদের সার্ভার ডেভেলপ করে, তারা এই সাবস্ক্রিপশন নিবে, আই ডোন্ট বিলিভ। Yeah, okay, that's fine. Okay, so I need to drop, guys, but I was enjoying it. Hopefully, we'll meet more, but I need to drop. I have some personal stuff to do. Thank you very much. I really appreciate it. Sharir bhai, assalamu alaikum. Thank you very much. Nice meeting you. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং। জাহান ভাই, আমার ইয়াটা ছিল, আরেকটু ছিল। হ্যালো, হ্যাঁ, ক্যারি অন প্লিজ। আরেক এক্সটেনশন ছিল। আচ্ছা, তো আমি স্পেসিফিক্যালি ওই সেকেন্ডে আরেকটা ইয়া ছিল যে টার্নওভার। হ্যাঁ, ওরা তো হাইলি ক্যাপাবল, তারপরেও তারা আসলে সিকিউরিটি কারণে না করার কারণে তারা বাইরে মুভ করতেছে আর কি। মানে যাই হোক, মানে এটা দেখা যাচ্ছে আর কি এই ট্রেন্ডটা। আরেকটা হচ্ছে পার্টিকুলারলি যদি স্টেপস গুলা বলতেন, যে মানে আমার ব্যাপার হচ্ছে ভালো অ্যামাউন্ট আছে ইন্ডাস্ট্রিতে, বাট হচ্ছে নিজেকে একটা লুপের মধ্যে আটকায় ফেলছি। মানে আমি জানি যে আমার কি শিখতে হবে, আমি জানি আমার কি করতে হবে, আমি সবকিছু জানি। মানে পার্টিকুলার একটা টাইম যাওয়ার পর আমি নিজে একটা লুপে আটকায় গেছি। মানে আমি বিহেভ করতে পারছি না বা করতে পারতেছি না। তো আসলে এখান থেকে বের হওয়ার জন্য আহ আহ নিজে আসলে কিছু করতে পারতেছি না, নিজের সবকিছু হয়তো আছে, বাট এই কারণে প্রোগ্রামে জয়েন করা। মানে স্টেপটা কি হবে আর কি। হ্যাঁ, আর এটাই আর কি, যে যদি স্পেসিফিক্যালি কিসের স্টেপ? শর্ট করে স্টেপ গুলা কি। আচ্ছা, স্টেপ বলতে গেলে মানে ওই যে ওইটা যাতে না পড়তে হয় আর কি। মানে ওরা তো করতেছে ওদের হয়তো কারণে, টার্নওভার যে হচ্ছে, ওরা চলে যাচ্ছে এক, আর ওদের পথে যাওয়ার জন্য তো স্টেপটা লাগবে। আশা করি ইন্টিমেশন ইনক সেটা সেটার ব্রিজ হিসেবে কাজ করবে আর কি। তো যাই হোক, এটা লেংথ কোশ্চেন হয়ে যায়, বুঝতে পারছি আর কি। ওকে, এটাই উদ্দেশ্য আর কি, নিজেরা যাতে সর্ট আউট করতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জান ভাই, জি, আপনার কাছে প্রশ্ন আছে ভাইয়া। এখানে আমি অনেকটা জুনিয়র, রাইট? যেটা হচ্ছে যে এখানে অনেক সিনিয়র বাইরে আছে। যেমন আমি যেমন জুনিয়র, আমার যে লার্নিং ক্যাপাসিটি বা আমার যে কোনো কিছু জানার সম্বন্ধে যে একটা স্লো থাকবে, এখানে অনেক ভাই 7-8 বছর সে প্রোগ্রামিং ওয়ার্ল্ডে কাজ করতেছে। তো এই যে একই লাইনে আমরা হাঁটতেছি, কিন্তু আমার আর তার মধ্যে তো অনেকটা পার্থক্য আছে। আমরা কি এখানে কি একটা ডিফিকাল্টি ফেস করতে পারি না? মানে আমি ব্যক্তিগত ওকে, দিস ইজ এ গুড কোয়েশ্চেন। ফার্স্টলি, আমাদের যে প্রোগ্রাম ছিল সেটা একটা প্রিরিকুইজাইট ছিল। তো আমরা কিন্তু প্রোগ্রামে ফ্রেশার কাউকেই অ্যালাউ করি নাই। আমরা শুধু তাদেরকে অ্যালাউ করছি যারা ওই প্রিরিকুইজাইটটা মিট করে। এমনকি আমাদের 13 জনকে ডিসকার্ডও করা হয়েছে যারা ওই প্রিরিকুইজাইট মিট করে না, বাট বলছিল মিট করে। পরবর্তীতে আমাদের প্রি-রিড আইটেম দেখে তারা বলছে যে ওকে, আমরা তো প্রিরিকুইজাইট মিট করি না, এগুলোতে উই আর ফেসিং ডিফিকাল্টিস। দেন আমরা তাদেরকে রিফান্ড করে তাদেরকে বলছি যে ওকে, ইউ ড্রপ, এগুলো আপনারা ফিনিশ করেন, পারহ্যাপস ইউ ক্যান জয়েন দ্য নেক্সট প্রোগ্রাম। সো ডিফারেন্স আছে অবভিয়াসলি, বাট আমরা একটা মিনিমাম ক্যাপাবিলিটি ফ্যাক্টর ধরে তারপরে আগাচ্ছি। সো টপিকগুলো বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না। জি ভাই, আসলে যে দেখেছি যে আমি এই জিনিসগুলো জানি, আর একজন 6 বছর যে কাজ করছে তার আর আমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেকটা পার্থক্য। ওইটাই আর জিনিসটা কি হচ্ছে যে আমরা তো প্রোগ্রাম ডিজাইন করছি সেভাবেই যে জিনিসটা কেউ জানে না। এখন কেউ যদি অলরেডি জানে তাহলে সে হয়তোবা সেই অ্যাসাইনমেন্ট বা যেটাই বলেন যে কোডিং টাস্ক, সেটা একদিনই কভার করে ফেলবে, আপনার হয়তোবা 6 দিন লাগবে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে আপনি বলতেছিলেন যে নতুন একটা ল্যাঙ্গুয়েজ বা নতুন একটা টুল শিখতে সমস্যা কি? এখন ভাই হচ্ছে যে যদি আমি একটা জিনিস জানি, আমার কাছে একটা প্রবলেম আসছে, আমি যদি সেইটা যদি আমার যে জানা জিনিসটা দিয়ে যদি আমি সলভ করতে পারি, তাহলে আমি আরেকটা জিনিস শিখে যে সময়টা নষ্ট হবে বা শিখতে চাচ্ছি না, মানে এটা ব্যক্তিগত ব্যাপারে। আমার অনেক বন্ধু বান্ধব আছে যে ওরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে এবং আমার থেকে অনেক নলেজ রাখে বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। আমি একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকি, এটা কি আমার জন্য কি খারাপ? একটা বেসিক থেকে যদি আমি বলি তাহলে আমি বলবো যে জানা থেকে আগ্রহ, মানে নতুন কিছু জানার প্রতি আগ্রহ না থাকা
আমি পার্সোনালি বিলিভ করি এটা খারাপ। নতুন কিছু শেখার প্রতি বিমুখ হওয়া উচিত না। সেকেন্ডলি, এখন আপনি আপনার পার্সোনাল জায়গা থেকে ইউ ক্যান ডিসাইড, বাট নতুন একটা ল্যাঙ্গুয়েজ যে আপনাকে প্রতিদিন একটা করে নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, নট লাইক দ্যাট। মানে এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি, আদার পিপল মাইট হ্যাভ আদার ওপিনিয়ন। তো এখন আপনি দেখতেছেন যে ধরেন আমি বলি যে আমি মনে করেন যে পিএইচপি শিখছি, এখন পিএইচপির ডিমান্ড নাই, আমি দেখতেছি জাভাস্ক্রিপ্টের ডিমান্ড বাড়তেছে সাপোজ, দেন আমার জাভাস্ক্রিপ্ট শিখতে সমস্যাটা কোথায়? বা গোল্যাংয়ের ডিমান্ড বাড়তেছে, আমার গোল্যাংটা শিখতে সমস্যা কোথায়? তো আমরা একটা ল্যাঙ্গুয়েজকে শেখা ও একটা ফ্রেমওয়ার্ককে শেখাকে যত বড় বার্ডেন মনে করি, হিউজ সিলেবাস মনে করি, ইট ইজ নট লাইক দ্যাট। আমরা কিন্তু গালি বাংলাতেও দিতে পারি, গালি ইংলিশেও দিতে পারি। দি ম্যাটার ইজ অনলি অ্যাবাউট কোনটা আমাদের মুখে আগে আসে। সো অ্যাগ্রেশনটা কিন্তু সেম। মোস্ট অফ দি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনি বেসিক যদি দেখেন যেগুলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, এভরিথিং ইজ মোর অর লেস সেম, শুধু সিনট্যাক্স ডিফারেন্ট। আপনি যদি আমাদের অ্যাপ্রোচ টু ব্যাক এন্ড প্রোগ্রামিংয়ের ভিডিওটা দেখেন, স্লাইডটা দেখেন, ওইখানে বলা আছে যে একটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে হয়তো আপনার 9টা থেকে 10টা জিনিস শুধু দেখতে হবে। প্রথমত দেখতে হবে তার ওই কী বলে এটা, ডাটা টাইপগুলো কী, দেন প্ল্যাটফর্ম অনুযায়ী কী কী বাইনারি আপনাকে দিচ্ছে বা কম্পাইল্ড কিনা, আদার্স দিচ্ছে কিনা, তারপরে পারফরমেন্স কোনো ফ্যাক্টর আছে কিনা, কীভাবে আন্ডার দি হুড কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ কিনা, নাকি কি স্ট্র্যাটিক্যালি টাইপ নাকি ডাইনামিক টাইপ। আফটার দ্যাট ফিনিশ ফাংশনাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর কিছুই তো নেই। আপনি গোলেংয়ের মতো একটা ল্যাঙ্গুয়েজ যেটা এত বেশি সেলিব্রেটেড, আপনি ডকুমেন্টেশন গিয়ে দেখেন 3.5 ঘন্টা 2.5 ঘন্টা আপনার পড়া শেষ হয়ে যাবে, তারপর আর কিছু নেই। আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজের প্যারাডাইমটা আইডিয়াটা ভালো মতো বুঝতে পারেন, সিনট্যাক্স অ্যাবজর্ব করতে তো কঠিন আর কিছু না। যত নতুন ল্যাঙ্গুয়েজই আসবে, যত কিছুই আসুক, সেম, জাস্ট দি সিনট্যাক্স ইজ ডিফারেন্ট। আপনার কোনো একটা কঠিন জিনিসকে হয়তো বা ইজিয়ার করে দিচ্ছে, সহজে লিখতে পারছেন। যেমন গোল্যাংয়ে কনকারেন্সি ইজ ইজিয়ার, বাট আপনার যদি বেসিক কনকারেন্সির আইডিয়া না থাকে, আপনি যদি রেস কন্ডিশন, ডেড লক না বোঝেন, আপনি যদি লকিং মেকানিজম না বোঝেন, মিউটেক্স, সিমাফোর এগুলো না বোঝেন, আপনি কোনো ল্যাঙ্গুয়েজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনি যদি বেসিক কনকারেন্সি কন্ট্রোল বোঝেন, দিস ওয়ে দ্যাট ওয়ে আপনি সব ল্যাঙ্গুয়েজই করতে পারবেন। একটাতে হয়তো বা 10 মিনিট লাগবে, একটাতে হয়তো বা 5 ঘন্টা লাগবে, বাট ইউ ক্যান। সো এটাকে ভয় পাওয়ার বা আমি শিখবো না এই ধরনের মেন্টালিটি রাখার তো আমি লজিক্যালি কোনো রিজন দেখি না আর কি। যদি মানে আমরা তো প্রোগ্রামিং করি বা এই করি বেঁচে থাকার জন্য, ভাইয়া যেটা বলছে আইদার মানি অর প্রাইড, দুই দিক থেকে যদি আপনি দেখেন, নতুন কিছু শেখা তো মেক সেন্স। আচ্ছা, একটা কোশ্চেন যদি আমি এডিট করি, লাস্ট কোশ্চেনটা ল্যাঙ্গুয়েজের জন্য, ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি আমি ফ্রেমওয়ার্কটা বসাই দিই, তাহলে কোশ্চেনের আনসারটা কেমন? একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কের দিক থেকে যদি আমি চিন্তা করি, প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক মোর অর লেস সেম থিং। আমি যদি নিজে থেকে একটা ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক বানাই, আমি কী বানাবো? আমি হয়তো বা এই পাথগুলো ডিফাইন করার জন্য একটা রাউটার ক্যাপাবিলিটি অ্যাড করব, আমি বুটস্ট্র্যাপিং মানে স্টার্ট করার জন্য বুটস্ট্র্যাপিং অ্যাড করব, রাউটার ক্যাপাবিলিটি অ্যাড করব, মিডলওয়্যার অ্যাড করব, কন্ট্রোলারের জন্য যদি কোনো বয়লার প্লেট দিব, তারপরে ডাটাবেস কানেক্ট করার এটসেট্রা আদার সার্ভিসেস কনফিগার করার একটা কনফিগারেশনের সিস্টেম দিব। আরও বেশি ফ্যাসিলিটিস দিতে চাইলে আমি তাকে একটা ওয়ারেম দিব। তারপরে যদি আরও বেশি ফ্যাসিলিটিস দিতে চাই, আমি তার সাথে কিউ, ক্যাশ এটসেট্রা এগুলো অ্যাড করার জন্য ড্রাইভার প্রোভাইড করব। আর কি, এই তো। আর আরও যদি ফ্যাসিলিটিস দিই, আমি হয়তো বা তাকে আউট অফ দি বক্স ডিপেন্ডেন্সি ইনজেকশন সাপোর্ট দিতে পারি। এর বাইরে ফ্রেমওয়ার্কে তো কিছুই নেই। তো আমি যদি বুঝি হাউ ডিপেন্ডেন্সি ইনজেকশন ওয়ার্কস, আমি যদি বুঝি হাউ ক্যাশিং ওয়ার্কস, কিউইং ওয়ার্কস, কখন আমার ব্রডকাস্ট লাগবে, কখন ইভেন্ট ব্রডকাস্ট লাগবে, কখন আমি ওয়েব সকেট ইউজ করব, এভরি ফ্রেমওয়ার্ক ইজ সেম। হ্যালো জাহান ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই, আমি ওই জাভা টেক স্ট্যাকে কাজ করি আর কি। এখন তো মানে এখানে যে হয় আর কি, এখন বর্তমানে যে ট্রেন্ড গুলা চলে আর কি, মানে সবগুলা ইউজ করে, যেমন মাইক্রো সার্ভিস, হ্যাঁ, ইভেন্ট ড্রিভেন আর্কিটেকচার, কাফকা রেডিস, এইগুলো হচ্ছে আমি কারেন্ট যে কাজগুলা করতেছি, মানে এগুলাতে দরকার হয় না। মানে একটু আগে যে কথাটা হইলো, মানে চলে যায় তাহলে তো চলেই যায় আর কি, মানে কাজে দরকার হয় না। এখন আমি চাচ্ছিলাম গোটা এক্সপ্লোর করে এটাতে করার জন্য। মানে আমি জানি যে জাভাতে এনিথিং আমি করতে পারবো, স্প্রিং, ঠিক আছে, আমি জানি আমি করতে পারবো আর কি, কনফিডেন্স আছে। এখন আমি চাচ্ছি গোতে এটা এক্সপ্লোর করার জন্য। আপনি আমার জায়গায় হলে কি করতেন আর কি?
ঠিক আছে? মানে গোতে সম্পূর্ণ করার জন্য। গোতে ক্রুড পারি, ক্রুড দেখলাম। এই আরকি বেসিক তার সবগুলা ওআরএম টোআরএম তো হালকা পাতলা একটু দেখছি। এখন আপনি আমার জায়গায় হইলে কি করতেন বা আমার কি করা উচিত আরকি? প্লিজ। উম, আমি জাভা পার্সোনালি খুব পছন্দ করি, আই লাভ জাভা, সো আমার জন্য খুবই টাফ কোয়েশ্চেন। তো ভাই আরেকটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস আমি কোশ্চেনটা শেষ করি। এখানে জাভা সি শার্প হচ্ছে মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর দিক থেকে মানে অ্যামেজিং, মানে ওটা বলার ইয়ে নাই। মানে যেমন আমি ডিজাইন প্যাটার্ন গুলো অ্যাপ্লাই করতে চাই পার্টিকুলার, এই সবগুলা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু আমার মনে হয় না গোতে মানে গোতে এইগুলা তো সুন্দরভাবে করা যাবে আর কি। আমার এক্সপিরিয়েন্স কম, আমি ভুল হইতে পারি আর কি। বাট গো দিয়ে অ্যামেজিং থিং করা যায়, ওটা মার্কেট ডিমান্ডেবল। হ্যাঁ, মার্কেটে অনেক ডিমান্ড আছে আর কি। তো সেক্ষেত্রে আর কি প্রথমত আমি একটু ডিসএগ্রি করব যে ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা যায় না, সেটা একটা ইস্যু হইতে পারে। আপনার ডিজাইন প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতেই হবে বা কেন, সেটাও একটা কোশ্চেন। আপনার করা নাও লাগতে পারে। গোর প্যারাডাইম একটু আলাদা। জি সো জি ওটা আলাদা কোশ্চেন। একদম পার্সোনালি জিজ্ঞেস করলে আমি হয়তো বা গোতেই করতাম, আমি নতুন কিছু দিয়ে ট্রাই করতাম, যেহেতু আমার জন্য দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে গোতে গোতে প্রফিশিয়েন্ট হওয়া, আরেকটা হচ্ছে নতুন যে লার্নিংগুলো আসতেছে সেটাকে শেখা। সো দুইটা চ্যালেঞ্জকে যদি আমি এক জায়গায় আনতে পারি, আমার জন্য মনে হয় যে বার্ডেনটা বাড়ার পরিবর্তে কমে গেল। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি হলে গোতে করতাম। জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমি হয়তো তাহলে গতিই করবো আর কি, আমার মনে হচ্ছে। দেখা যাক, একটু চিন্তা ভাবনা করে। দেখেন আবার সাফার করেন না। জি জি জি, অবশ্যই। আর ওইটাতে তো করাই যাবে আর কি, জাভাতে তো নিজেই করতে পারবো আর কি, কনসেপ্টই তো, আর কিছু না। থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, আই থিঙ্ক। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছিলাম। আসলে ভাই, এই যে এখন এত, আমার কথা কি ভাই শোনা যায়? জি, শোনা যায়। আচ্ছা ভাই, আমরা তো ভাই আগেও গুগলে সার্চ করতাম, আগেও মানুষ কোডিং করতো, আগেও মানুষ প্রবলেম সলভ করতো। আগে মানুষ প্রবলেম সলভ, কোনো প্রবলেমে পড়লে গুগলে যাই, সার্চ করতো, দেন স্ট্যাক ওভারফ্লো বা কারো থেকে খুঁজে আমরা কোনো একটা প্রবলেম সলভ করতাম। এখন আমরা সেম করতেছি, জাস্ট আমাদের কাছে ইউআইটা চেঞ্জ হয়েছে। দেন আমরা আগে যেটা 10 ঘন্টা খুঁজে বা 5 ঘন্টা খুঁজে একটা প্রবলেমের সলিউশন পাইতাম, ওইটা আমরা হয়তো 10-15 মিনিটের মধ্যে পাচ্ছি। আর আমরা কোনো একটা নতুন কিছু শিখতে চাচ্ছিলাম, ওটা শিখতে অনেক সময় লাগতো বা অনেক থেকে অনেকজনের কাছে অনেক জিনিস মানে জিজ্ঞেস করতে হইতো, বা যেটা একটা সিনক্রোনাস প্রসেসিং ছিল আর কি, আমাকে অনেক সময় ইয়ে করতে হতো। সো এখন ভাই তাহলে এত ভয় পাওয়ার কারণ কি? আগে যেটা আমরা গুগল থেকে নিতাম, এটা ওইটা আমরা এখন চ্যাট জিপিটি থেকে নিচ্ছি। আগে যেটা আমরা গুগল থেকে সার্চ করে অনেকক্ষণ সময় ব্যয় করে শিখতাম, ওইটা আমরা এখন লাইক চ্যাট জিপিটি কে বললে আমরা অনেক ভালো কিছু শিখতে পারছি। লাইক আমার কাছে মনে হয় কি, আমি আগে আমার লিনাক্স সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না, তো এখানে অ্যাডমিট হওয়ার পরে দেখলাম যে আমাকে লিনাক্স এর ইয়েগুলো, যেটা আমাকে মনে হইতো কি আগে লিনাক্স যদি আমি শিখতে চাইতাম চ্যাট জিপিটি ছাড়া আমার অনেক কোনো সময় ব্যয় হইতো। তো এখানে আমি চ্যাট জিপিটি কে বলতেছি আমার আমার কোনো আইডিয়া আসলে বা এটা না হলে এটা, এটা না হলে এটা, এটা আমি কিভাবে করবো, খুব ইজিলি শিখতে পারতেছি, যেটা আমার মানে টাইম অনেক ওয়েস্ট হচ্ছে না, আমি খুব তাড়াতাড়ি জিনিসটা শিখতে পারতেছি। তাহলে এখানে ভাই মানুষ ভয় পাওয়ার কারণটা কি? কি কারণে মানুষ মানে মনে করতেছে যে আমার জবটা চলে যাবে বা এটা আমার আহ দৈনন্দিন লাইফে খুব এফেক্ট করবে, ইন ফিউচার 5 বা 6 ইয়ার্স পরে আমার জব থাকবে কিনা, মানে এই আনসার্টেনিটি ক্রিয়েট হওয়ার কারণটা কি ভাই? মানে রিজনটা কি মনে হয় আপনার কাছে? আপনি তো অনেকদিন ধরে আছেন। নতুন কিছুকে ভয় পাওয়া এটা বেসিক হিউম্যান ইনস্টিংক্ট, বুঝছেন? এটা এটা মানুষের জিনের ভিতরেই আছে, আপনি নতুন কিছুকে ভয় পাবেন, এটাই মানুষকে বাঁচায় রাখে। আপনি যদি নতুন কিছুকে ভয় না পান তাহলে আপনি আসলে বাঁচবেন না। তো এটা খুবই বেসিক হিউম্যান ইনস্টিংক্ট যে নতুন কিছুকে ভয় পাওয়া। তো কেউ কেউ আছে লাইফের কোনো একটা পর্যায়ে এসে বা প্র্যাকটিসের মাধ্যমে বা সিচুয়েশনে পড়ে ডাটা ড্রিভেন হয়ে যায়। যেমন মারুফ ভাই, সে মোরলেস ফোকাসড, সে অটোমেটিক্যালি ডাটা ড্রিভেন, তার জিনে আছে। আমাকে কষ্ট করে ডাটা ড্রিভেন হয়েছে। সো আমি যে কোনো জিনিস হলে আমি ওই ওই পার্টিকুলার প্যারাডাইমের এক্সপার্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ভাইয়া এটা কি ওইটা কি, বা নিজে নিজে বিভিন্ন সিগন্যাল দেখে বোঝার চেষ্টা করি, দেন ভয় পাবো কি পাবো না সেটা ডিসাইড করি। বাট স্মার্ট পিপল যারা, তারা শুরুতে নতুন কিছুকে নিয়ে ভয় পায়,
এটা খারাপ কিছু না। শুরুতে ভয় পেলেন, দেন আপনি সলিউশন খুঁজলেন, নট এ ব্যাড থিং। দেন আপনার কি মনে হয় লাইক 5-6 বছর পরে বা এখন আপনার ভাই অনেক অনেক কানেকশন আছে যারা ভালো ভালো জায়গায় কাজ করে, বা অনেক ভাই ব্রাদার আছে যারা মানে এসব জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে, এসব টেকনোলজি নিয়ে। আপনার কি মনে হয় নেক্সট 5-6 বছর বা 7-8 বছর পরে এই জিনিসটা নিয়ে মানুষ খুব বেশি ফ্যামিলিয়ার হয়ে যাবে, বা কেমন হইতে পারে, মানে কেমন, আপনি কি আচ্ছা, ফিল প্রথমত করেন মারুফ ভাই একটা অ্যাজ এ জিনিস সফটওয়্যার অলরেডি ইঞ্জিনিয়ার? বলে গেছে যে এআই ইজ ভেরি এক্সপেন্সিভ। সেকেন্ডলি আমি যত কামাল ভাই বা আদার্স যারা এআই এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে এআইয়ের মার্কেটটা একটু ডিফারেন্ট জায়গায়। এআই এখনও মোরলেস প্রসেস স্ট্রিমলাইনিংয়ের জায়গায় আছে। আমরা যেভাবে টেক ওভারের কথা চিন্তা করতেছি, সেখানে এআইয়ের যাইতে অনেক সময় আছে, অনেক দেরি আছে, এবং আদৌ সেখানে পৌঁছতে পারবে কি না সেটাও ডিপেন্ড করতেছে লটস অফ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। আপাতত এআই যেসব জায়গায় বা মেশিন লার্নিং যে জায়গায় কনফিডেন্টলি চলতেছে, সেসব জায়গায় অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার রিপ্লেস হয় নাই, সেসব জায়গায় আদার প্রসেস রিপ্লেস হয়েছে। ধরেন রোবোটিক আর্মের জায়গায় স্মার্ট রোবোটিক আর্ম আসছে, কারের জায়গায় স্মার্ট কার আসছে, অ্যাসেট্রা অ্যাসেট্রা। আমরা যেভাবে ভয় পাচ্ছি, যে লেভেলে ভয় পাচ্ছি, সেই লেভেলে রিপ্লেস হওয়ার বা আদার্সের আমি কোনো ইয়া দেখি না। আমি আগেও যেটা বললাম যে হয়তো বা আগে 10 জন যে কাজটা করতো, এখন 3 জন ইঞ্জিনিয়ার মিলে সেই কাজটা করে ফেলতে পারবে। যেমন আপনি কোডিং করতে গেলে আপনাকে কমপ্লিশন দিচ্ছে, সাজেশন দিচ্ছে, দ্রুত লিখতে পারতেছেন আপনি, দ্যাটস ইট। আর একটা জিনিস হচ্ছে যে হিউম্যান আর একটা মেশিনের মধ্যে পার্থক্যটা কোথায় আসে, যখন মেশিন হিউম্যানের থেকে বেশি কনফিডেন্স প্রোভাইড করতে পারে। কেন একটা বিমানের ককপিটে 10 জন মানুষকে না রেখে বরঞ্চ একটা অটো পাইলট সিস্টেমকে রাখা হয়? কারণ যে কোনো কী বলা যায় এটাকে, যে কোনো মেশিন, যেটা সেন্সর, যে কোনো সেন্সর আপনি 3টা সেন্সর যদি রাখেন, যে এর ভিতর থেকে একটা যদি ডাই করে বাকি 2টা রিড নেবেন, বা 3টা যদি 3 রকম দেয়, তাহলে যে 2টা কাছাকাছি দিচ্ছে তাদেরটাই আপনি রাইট হিসেবে নেবেন। ওইটার স্কোরের যে কনফিডেন্স, সেটা 3জন মানুষের স্কোরের কনফিডেন্সের থেকে বেটার ওই সিনারিওতে। দ্যাটস ওয়াই 10 জন পাইলট না রেখে অটো পাইলট সিস্টেম রাখা হয়। তো এআই এর সেই কনফিডেন্স ফ্যাক্টর কিন্তু এখনও জিরো। যত স্মার্ট এআই দেন, চ্যাট জিপিটি দেন, জেমিনি দেন, আপনি একটা অ্যান্সারে বলতে পারবেন না দিস ইজ কারেক্ট অর রং। মানে নেক্সট অ্যান্সারটা ও কারেক্ট দিবে না রং দিবে, ইউ ক্যান নট মেক এনি পার্সেন্টেজ। আপনি বলতে পারবেন না যে আই এম 40% কনফিডেন্ট জেমিনি নেক্সট অ্যান্সারটা কারেক্ট দিবে। এবং যত ভালো এআই হোক, আপনি কনফিডেন্স স্কোরটা পাবেন না। দ্যাট ইজ দি বিগেস্ট রিস্ক উইথ এআই। এবং কারেন্টলি যত এআই ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টর্স আর নট হ্যাপি উইথ দি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। সো এখানে তাহলে আরেকটা কথা বলি, লাইক আমরা টেসলাতে দেখি ভাই অটো পাইলট আছে, লাইক নিজে ড্রাইভ করতে পারে। বাট আমরা তো স্যার ভাই কিছু কিছু জায়গায় রিস্ক নিতে চাই না, লাইক এজ এ হিউম্যান। ভাই আমি কখনোই ট্রাই করবো না আমার লাইফটা রিস্ক চালাইতে, যে আমি পারি ওই জায়গায় মানে টেসলারে দিব যে একটা হেভি ট্রাফিক রোডের মধ্যে চালাইতে। তো সবকিছুরই তো ভাই একটা ইয়ে আছে, সাইড ইফেক্ট আছে বা সিকিউরিটির কিছু রিজন আছে। মানুষ তো চাইবে না যে আমি একজন হিউম্যানের স্পর্শ বাদ দিয়ে বা একজন হিউম্যান কানেকশন বাদ দিয়ে এমন একটা জিনিসের উপর তুলে দিই যেটা আমার কাছে সিকিউর মনে হয় না, যেখানে আমার কাছে ওটার চাইতে এটাকে খুব সিকিউর মনে হয়। আমরা আসলে যে মানে সায়েন্স ফিকশন সিনারিও চিন্তা করতেছি, এটা অ্যাকচুয়ালি অনেক দূরের একটা চিন্তা। এখন দেখেন, আপনি রোড ট্রাফিককে আপনি এআইয়ের উপরে ছেড়ে দিতেই পারেন, কিন্তু এমন তো না রোড ট্রাফিকে ট্রাফিক পুলিশ তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার গিয়ে দাঁড়ায় থাকতো। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ট্রাফিক সিস্টেম বানাইতো। এবং ট্রাফিক সিস্টেম এমন একটা সিস্টেম যেটা হয়তো 1960 সালেই পুরোপুরি ডেভেলপ হয়ে গেছে। তারপরে এর উপরে খুব বেশি স্মার্টনেস অ্যাড হয়েছে কিনা আই হ্যাভ ডাউট। আসছে হয়তো বা এএনপিআর সিস্টেম আসছে, এএনপিআর সিস্টেমও তো 2010-এর দিকে 9-এর দিকে অনেক বেশি পারফরমেন্ট হয়ে গেছে কম্পিউটার ভিশন দিয়ে। এখন হয়তো বা কি আসতে পারে, ওই যে সিগময়েড আদার্সে যেটা দেখলাম, লোকজনের এজ প্রেডিকশন, ফেস ডিটেকশন, অ্যাসেট্রা অ্যাসেট্রা। এগুলো কি আসলে চেরি অন টপ না? এগুলো কি জব রিপ্লেসমেন্ট করতেছে খুব বেশি? আমার কাছে সবই তো মনে হয় যে প্রসেস ইজ করা। ইভেন কয়েকদিন আগে মনে হয় একটা আসছিল আপওয়ার্ক থেকে, টাস্ক নিয়ে পুরো টাস্ক কমপ্লিট করে দেয়, খুব হাই উঠছিল, পরে দেখা গেল পুরো জিনিসটা স্ক্যাম। বিভিন্ন কথা হিউম্যান সফটওয়্যার। এটাই আর কি। আমার মনে হয় না যে এআই নিয়ে ভয় পাওয়ার কিছু আছে। বাট আলটিমেটলি তো ভাই
প্রোগ্রামিং করতে হবে ভাই, হয়তো প্রোগ্রামিং করা লাগবে, ওখানে একদম ইঞ্জিনিয়ার লাগবে, হয়তো একটু চেঞ্জ হয়ে যাবে ইয়াটা, রাইট, বাট আমি দেখছি আলটিমেটলি যে তো কিছু লাগবে। কিছু ব্যাকএন্ড জবে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারের তার কিছু এলএলএম প্রফিসিয়েন্সি কিছু চাচ্ছে। রিসেন্টলি আমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম, ওরা এআই চ্যাটবট তৈরি করে, ওদের সিইওর সাথে কথা হলো। তো ওদের ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ওরা স্কেলেবিলিটিতে সাফার করতেছে। তো স্কেলেবিলিটি তো সে এআই এর উপরে ডিপেন্ড করতে পারতেছে না, এআই তাকে একটা এডব্লিউএস সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করে দিবে, ই ক্যান ট্রাস্ট ইট অতটুকু। ওইটা হ্যাঁ, ওটা সো বলতে চাচ্ছিলাম ভাই। তো সে এখন আমাকে বলতেছে যে তুমি তো ব্যাকএন্ড স্কেলেবিলিটি তোমার নলেজ আছে, তোমার এআই নলেজ নাই, তো তোমাকে একটু এআই এর প্রসেস সম্পর্কে পড়াশোনা করতে হবে। দেখো আমরা 10 দিন পরে আবার বসি, কোথায় দাঁড়ায় জিনিসটা। তো এই তো আপনাকে নতুন কিছু হয়তো বা শিখতে হবে, বাট সেটা তো দ্যাট ইজ নট এ ব্যাড থিং। নতুন জিনিস তো আপনাকে এমনিও শিখতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই সময়ের জন্য। থ্যাঙ্কস ভাই। ওকে, জুয়েল ভাই মনে হয় কোয়েশ্চেন করবেন। শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডের না, আবার নতুন জব খুঁজতেছি, ফ্রেশার বলা চলে। তো জব ফ্রেশার বা এই টাইপের তো জব দেখি না, সব তো 1 বছর কমপক্ষে 2-3 বছরের ইয়ে চায় সবাই, যে জব পোস্টগুলো দেখতেছি। তো এই ক্ষেত্রে আমি কিভাবে আগাবো, আসলে কিভাবে জবটা পাওয়া যায়? আমি কিন্তু সিভি বানাইছি আপনার ওই ইয়েটা দেখার পরে, অলরেডি মনে করেন যে কয়টাতে অ্যাপ্লাই করছি, কয়েকজন খুব সুন্দর রিজেকশন দিছে 4-5টা কোম্পানি থেকে, বলতেছে যে উই আর নট মুভিং ফরওয়ার্ড উইথ ইউ। এটা ঠিক আছে, কিন্তু এই কোটা তো পাইছিলাম, বা ইন্টার্ন পোস্ট ছিল, সেখানেও তো এরকম দেখাইছে, বা জুনিয়র তো দেখি না পোস্ট এরকম। তো আমি কিভাবে আগাবো আসলে? আমার তাহলে ওই কোথায়? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, আবার প্রথম লাইনটা একটু বলবেন। প্রথম আমি Recording has সিএসসি stopped. বললাম, আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের নাই, এটা এই জন্য বললাম যে আমার তো এরকম কানেকশনও নাই যে ভাইকে বলবো ভাই আমার একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা, কানেকশনের জন্য তো এই প্রোগ্রাম। অবশ্যই আমাদেরকে বলতে পারবো না যে ভাই ব্যবস্থা করে দেন। আপনার যদি পারফরমেন্স ভালো হয়, আমরা নিজেরাই বলবো যে ভাই আসেন আপনার ব্যবস্থা করি। জি, জি। তো বাট দিস ইজ এ প্রফেশনাল কানেকশন। সো ধরেন আপনি ভালো না, হাবিব ভাই ভালো, আমি আপনাকে পুশ করবো হাবিব ভাইয়ের থেকে বেশি, সেটা হবে না। সো আমি আপনাকে বলতে পারি যে ভাই আপনি তো হাবিব ভাইয়ের থেকে পিছিয়ে আছেন, বাকল আপ। রাইট। তো ভাইয়া বলেন প্লিজ। আচ্ছা, হ্যালো আবার সবাইকে, গুড মর্নিং and thank you for your patience. I need to go to attend another event. আপনারা সবাই আছেন, আমি এখানে, এটা হলো আমার জীবনে প্রথম আমি কোনো একটা ইভেন্টে জয়েন করলাম, আমার অত্যন্ত ভালো লাগতেছে। I am feeling thrilled. Thank you. থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। এটা আমার লাইফে একটা ছোট সাকসেস, ভাইকে নিয়ে আসতে পারছি। সে খুবই ইন্ট্রোভার্ট, আসতে চায় না কোথাও। ওকে, সম্রাট ভাই আপনি কি আপনার অ্যান্সার পাইছেন নাকি আরও আছে এর ভিতরে কোয়েশ্চেন? না ভাই, আমার শেষ। জুয়েল ভাই, থ্যাঙ্কস জুয়েল ভাই, ভাই। সরি জুয়েল ভাই। জি জি, আমার জুয়েল ভাই শুনতে ভাই, পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। ওকে, আমি কোশ্চেন করছিলাম, আবার করব নাকি ভাই? আবার একটু বলেন, আমি খেয়ে হারিয়ে ফেলছি, সরি। আচ্ছা, মানে আমি হচ্ছে জব খুঁজতেছি আর কি, এখনো জব করা হয়নি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মানে ওইরকম মাঝে মাঝে আমি ইন্টার্ন জব গুলো তো দেখতেছি, কিন্তু কথা হচ্ছে ওই জুনিয়র লেভেল জব আসলে নাই, দেখি না তেমন। অ্যাটলিস্ট 1 ইয়ার অথবা 2 or 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স চায় তারা। তো আমি এরকম দেখতেছি না, তাহলে আমি কিভাবে জব পাবো আসলে? এটা নিয়ে আসলে কিভাবে আগাবো? এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, জব আছে। পারহ্যাপস আপনি জায়গা মতো ট্যাপ করতেছেন না, জব নাই এমন না, অথবা ম্যাচ করতেছে না। এমন হতে পারে কখনো আপনি আপনার অকাতের থেকে বড় জায়গায় অ্যাপ্লাই করতেছেন, এই জন্য রিজেক্ট হচ্ছেন। অনেক সময় এমন আপনি আপনার অকাতের থেকে ছোটো জায়গায় অ্যাপ্লাই করতেছেন, এই জন্য রিজেক্টেড হইতেছেন। আমি যতদূর আপনার সম্পর্কে পার্সোনালি দেখছি, আপনার কথাবার্তা আমি যতটুকু গ্রুপে দেখছি, আপনার এক্সপিরিয়েন্সের তুলনায় আপনার হাঙ্গার এবং আপনার নলেজ লেভেল ভালোই অ্যাডভান্স। সো আপনার রেজিউমিও আপনার
ফ্রেশার পরিচয়ের তুলনায় অ্যাডভান্স হওয়ার কথা। সো আই এম সাসপেক্টিং আপনি বোধহয় ওভার কোয়ালিফাইড হিসেবে রিজেক্টেড হচ্ছেন। আই এম নট শিওর, বাট আই এম সাসপেক্টিং। আপনার রেজিউমিটা পার্সোনালি আমার সাথে একবার রিভিউ করাবেন। ওকে, ও আচ্ছা ভাই, ঠিক আছে, আপনার সাথে পার্সোনালি যোগাযোগ করবো। একটা কোশ্চেন করি আপনাকে, আপনি যে বলতেছেন রিজেক্ট হচ্ছেন, আপনি যেটা বললেন যে আপনার ব্যাকগ্রাউন্ডে সিসি না, ওই জায়গাগুলো কি দেখছেন? এখন মাঝে মধ্যে কিন্তু বলা থাকে যে সিসি হইতে হবে, এরকম কি কিছু ছিল? এরকম কি কোনো অবজারভেশন আছে ভাই? এখানে ছিল যে রিলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকলেও হবে, অর দিয়া রিলেভেন্ট এক্সপেরিয়েন্স থাকলেও হবে, বা রিলেটেড ফিল্ড এক্সপেরিয়েন্স, এরকম টাইপ ছিল। একদম ডিরেক্ট ছিল না যে সিএসই লাগবে। আমি যে কটাতে করছি আমি এরকম পাইনি। হ্যাঁ, কিছু কিছু থাকে এরকম। ইন দ্যাট কেস আপনার তাহলে সার্চিং ঠিক আছে, আমি ওটাই একটু শেয়ার হতে চাই। ঠিক আছে, ওকে, ক্যারি অন। জি জি, ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আর মনে হয় কারো কোনো কোয়েশ্চেন নাই। আজকে আমরা অনেক পারসেপশন অনেক মোটিভেশন ইনজেক্ট করার ট্রাই করলাম। ইনজেক্ট করার নেগেটিভ হইতে বললাম, আসলে ইনজেক্ট করার ট্রাই করিনি, জাস্ট আমাদের পারসেপশনটা শেয়ার করছি, সো দ্যাট আমাদের কোনো আচরণে বা আমাদের কোনো প্রসেসে আপনারা কনফিউজ না হন যে ভাবছিলাম এরকম হবে, হচ্ছে এরকম। আগে থেকেই সব কিছু বলে দেওয়া, সিনিয়রিও অ্যাওয়্যার করা। একটা জিনিস যেটা মনে হচ্ছে যে আপনারা মনে করতেছেন যে আমি রিমোটে চলে গেছি মানে আমি সাকসেস, মারুফ ভাই আমেরিকা চলে গেছে মানে মারুফ ভাই সাকসেসফুল। নট লাইক দ্যাট। সবাইকে রিমোটে যেতে হবে, নট দ্যাট সবাইকে বাংলাদেশ ছেড়ে দিতে হবে, এমনও না। মাস্ট ইজ সবাইকে গ্রো করতে হবে। ভাইয়া যেটা বলছে যে জানুয়ারি মাসে যদি আপনি কিছু জানেন, অক্টোবর মাসে যদি আপনি তার থেকে বেটার কিছু না জানেন, দেন ইউ আর স্টাক। ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হবে কিভাবে? আজকে আমি যেটা বিলিভ করি, কালকে যদি আকিব সেটা বিলিভ করে, যদি ফারহান ভাই সেটা বিলিভ করে, যখন ফারহান ভাই সিনিয়র হবে, ফারহান ভাইয়ের তখন আর কারো তেল পছন্দ হবে না, ফারহান ভাইয়ের তখন পারফরমেন্স পছন্দ হবে। আকিবের তখন আর মাই ডিয়ার অ্যাটিটিউড পছন্দ হবে না, আকিবের তখন প্রফেশনাল অ্যাটিটিউড পছন্দ হবে। দ্যাটস হাউ চেঞ্জেস কাম। চেঞ্জ দুইভাবে আসে, এক আপনার লিডার সব কিছু চেঞ্জ করবে, লাইক ইসলামিক খেলাফত, লিডার সব কিছু চেঞ্জ করবে। আরেকটা বটম আপ, একটা ওয়েভের মাধ্যমে জনগণের দিক থেকে বা বটম থেকে আস্তে আস্তে চেঞ্জটা আসবে। লাইক আমাদের গণ অভ্যুত্থানের কথা বলতে পারেন, লিডারলেস যেটা হয়েছে। সো কিছু কিছু জিনিস আছে যে একদম লিডার থেকেই হইতে হয়, বটম আপ সম্ভব না। আর কিছু কিছু জিনিস আছে বটম থেকেই হইতে হয়, টপ থেকে সম্ভব না। যেমন আমাদের এই ইন্ডাস্ট্রি সিনারিতে আমাদের মনে হচ্ছে যে টপ থেকে আসলে চেঞ্জ আনা সম্ভব না, কারণ আমি কখনো প্রধানমন্ত্রী হইতে পারবো না, আইসিটি মিনিস্টারের পলককে রিপ্লেসও করতে পারবো না। সো আমাদের ওয়ে হচ্ছে যে আস্তে আস্তে নিজেদেরকে চেঞ্জ করা, যখন আমরা সেই পজিশনে যাব, সো দ্যাট উই ক্যান স্প্রেড দি মোটিভেশন। এগেইন এটা আমি এই জন্য করতেছি না যে ইন্ডাস্ট্রি খুব ভালো হবে, আমার দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন থাকবে, নট লাইক দ্যাট। আমি এটা করতেছি বিকজ আই ফিল লাইক ডুইং ইট। সো আমাকে মানে প্লিজ মানে কখনো জাহান ভাই গ্রেট অর জাহান ভাই সামথিং এরকম করতেছে ওরকম করতেছে এটা কখনো বলবেন না। আই উইল ফিল ভেরি অকওয়ার্ড, যেটা ইন্ডাস্ট্রিতে একটা কমন প্র্যাকটিস। আই ডোন্ট লাইক ইট। সো আই হোপ দ্যাট ইজ অল। শনিবারে আমাদের ওয়ার্কশপ শুরু হবে, সবাই কম্পিউটার নিয়ে থাকবেন এবং ওয়ার্কশপে আশা করি ভালোই প্যারা খাবেন। প্রথম ওয়ার্কশপে ইউ হ্যাভ টু ডু এ হার্ড থিং, এবং আজ যেটা বলছি যে বেবি ফিড হবে না, রেডিমেড হবে না, ইউ হ্যাভ টু সার্চ, আপনাকে সার্চ দিয়ে বের করে সলভ করতে হবে। সো আই হোপ সবার চ্যালেঞ্জটা ভালোই লাগবে, আই হোপ। এবং বাংলাদেশে তো একটা বড় চ্যালেঞ্জ, 100 জনকে নিয়ে শুরু করলে সেটা আলটিমেটলি 5 জনে শেষ হয়, বাট আমি হোপ করতেছি অ্যাটলিস্ট 70% নিয়ে আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। ওয়ার্কশপের আগে কি প্রি রিডিং টপিকগুলো দেওয়া হবে? প্রতিদিনের ওয়ার্কশপের আগে প্রি রিডিং টপিকগুলো আসতে পারে এরকম? হ্যাঁ, যেসব ওয়ার্কশপে প্রি রিড লাগবে সেটা একটা প্রি রিড ডকুমেন্ট দেওয়া হবে। কিছু কিছুগুলো অ্যাকচুয়ালি লাগবে না, আমরা গ্রাউন্ড থেকেই বিল্ড আপ করবো, ওগুলা দেওয়া হবে না। আর প্রজেক্ট শুরু হবে তারপর ভাই আমার একটা সাজেশন থাকবে যে একটু দিতে, কারণ হচ্ছে যে যাতে আগে থেকেও কিছু দেখা যায় আর কি, মানে শুরু থেকে শুরু হইলেও তার আগে থেকে দেখা যায়, যাতে যাতে যারা প্রশ্ন করতে চায় তারা যাতে আগে থেকে জেনে শুরু পরে প্রশ্ন করতে পারে আর কি। কোনো শেষের দিকে তো কোশ্চেন
কোশ্চেন করলে দেখা যাচ্ছে চলে আসতে পারে আর কি, ভালো একটা না, আমি যেটা করছি সেটা মানে আমাদের যেটা চিন্তা ছিল যে আগে থেকে যদি আমি রিসোর্স শেয়ার করি, নিজের একটা পারসেপশন তৈরি হয়, যেটা ওয়ার্কশপের রিসোর্স জন্য টপিক জাস্ট টপিক টপিকও জাস্ট আমাদের টপিক নেম, ইয়েস। আমাদের টপিকও বেশ বেশ মানে নট ইজিয়ার টু এক্সপ্লেইন। আমি টপিক বলে দিলেই সেটা যে অ্যাকচুয়ালি ম্যাচ করবে সিলেবাসের সাথে এটা বলা একটু টাফ। ওকে, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। যেহেতু সাজেশন আসছে, লেট মি থিঙ্ক এটাকে আরও বেশি কম্প্রিহেন্সিভ করা যায় কিনা। যদি আপনার সাথে আরও ডিসকাশন লাগে, প্রবাবলি আই উইল কানেক্ট। এবং আকিব এবং কে কথা বলতেছিলেন ভাই? সম্রাট ভাই? না, মকবুল হোসেন, মকবুল। আমি আপনাদের সাথে পার্সোনালিও কানেক্ট হতে পারি টু গেট আইডিয়া অ্যান্ড সাজেশন অ্যাবাউট ইট, কীভাবে করা যায়। দেন লেট আস ডিসাইড। যেহেতু আমি একটা লম্বা সময় এটা নিয়ে চিন্তা করে ডিসাইড করছিলাম আগে শেয়ার করবো না, সো একটু চিন্তা ভাবনা করি ডিসিশন নিই, একবারে হঠাৎ করে ডিসিশন না নিই। ওকে ভাই। সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট, হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই।